আমায় যে কতজন বলেছে যে বিটকেল বাঙালিকে আন, বিটকেল বাঙালিকে আন। আমি বলিয়েছি ওদেরকে দিয়ে। তুমি কিছুদিন ডাকছিলে না, আমি ওদেরকে দিয়ে বলে বল তাহলে যখন এই চ্যানেলটা গ্রো করে যাবে না। হোপফুলি হ্যাঁ, তোমার আসার পর। ওটাই আমি বলতে গ্রো করানোর জন্যই এলাম। তুমি শুরু করেছিলে স্ট্যান্ড আপ কমেডি আমার মনে হয় কোভিডের আগে। আগে, তুমি তারপরে ওই জন্য কোভিড তা- এসছে। আমি কথা বলি ফ্লিপ, যেরকম আমার হুম, মানে কন্টেন্টে ফ্লিপ থাকে, টুইস্ট। আমি এরকমভাবে একটা ভিডিও বানালাম, ভিউজ প্রচুর এসছে, হুম। 10-12টা মতো। দাঁড়া, একটু সিরিয়াস হই। প্রথমের দিকের সিরিয়াসলি আমি বলতাম যে 10,000 যদি সাবস্ক্রাইবার হয়ে যায় আমি স্ট্যান্ড আপ কমেডি স্টার্ট করব, বাট মানুষজন আটকাতে পারলো না, একদম মিলিয়নে নিয়ে চলে গেল। কাজকর্ম নেই। হ্যাঁ, মানে চাইছি যাতে মানুষ দেখে, কিন্তু যখন সত্যি ওটা হচ্ছে কিরকম ভয় করছিল আমার। সেম আমারও। হুম। এটা হচ্ছে আমাদের অকাত। তোমার কি কখনো মনে হয় যে তোমার ওপর কোনো একটা প্রেশার আছে? আমি যখন একটা কন্টেন্ট বানাচ্ছি আমার মাথায় থাকে যে এটা তো যে কেউ দেখতে পারে, আর সবাই বলে বলে এমন করে দিয়েছে যে ক্লিন ক্লিন, এক একজন তো হ্যাঁ। আমাকে ভাবে সাধু, ওরকম না। একজন বলে দাদা তুমি গালাগালি জানো, আমি ওকে গালাগালি দিয়েই ভাগাই। বাংলায় স্ট্যান্ড আপ কমেডিটা হুম একটা হুম হুম ইনক্লাইনে আছে। হুম। আজ থেকে 5-10 বছর পর আমার মনে হয় স্ট্যান্ড আপ কমেডির সিনটা আরও কমে যাবে। যা পারফরমেন্স দিচ্ছি আমরা স্টেজে ওঠার আগে একদম বিন্দাস, মানে একদম কোনো ভয়ই লাগছে না। হুম, ওটা হলে মানে তার ঠিকঠাক চলছে না। হুম। আমি না ক্রিকেটার হতে চাইতাম। আমি ক্যাম্পেও ভর্তি হয়েছিলাম, যাকে জিজ্ঞেস করতে গেছে সে খৈনি খেয়ে বসে আছে, মানে এরকম করে কথা বলে। তা মানে ওয়ার্ম আপ করে না খেলার আগে, ক্রিকেটের আগে অনেকে ফুটবল করে, আমাদের ওই ক্যাম্পে তাস খেলতো। মানে এত ইন্ট্রোভার্ট ছিলাম আর কি স্কুলে। কি কোয়েশ্চেন ছিল বলো? আমাদের আজকের গেস্ট সৈয়দ শামশিল, রাদার বিটকেল বাঙালি, যে নামে আপনারা সবাই চেনেন। বিটকেল বাঙালিকে আনার জন্যে আমার কাছে যে কত ডিএম এসছে, কত কমেন্টস এসছিল আমি বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমি এই এপিসোডটা করতে পেরেছি, অ্যান্ড এটা আমি এপিসোডটা শ্যুট করার পর বলছি আমার গাল ব্যথা করছে। এই যে 1 ঘন্টা আপনারা যেটা দেখতে চলেছেন, আপনাদের সবার হাসতে হাসতে গাল ব্যথা হবে। আপনারা এপিসোডটা দেখা শুরু করুন, আপনি বুঝতেও পারবেন না কখন 1 ঘন্টা কেটে গেছে। মানে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এপিসোডস আমার এই চ্যানেলে। এত আমি কোনোদিন হাসিনি। আমার অসাধারণ লেগেছে এপিসোডটা করে। তো প্লিজ আপনারা এই এপিসোডটা পুরোটা দেখুন, আর দেখা হচ্ছে এপিসোডের শেষে। থ্যাংক ইউ। শামশিল দা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসার জন্যে। তুমি তো আনলে। ফাইনালি এপিসোডটা আমরা করতে পারছি। আমি আমার অডিয়েন্সকে একটু কনটেক্সটে দিই। আমাদের প্রায় 1 বছর আগে কথা হয়েছিল। তখন শামশিলদা খুবই বিজি ছিল, এবং তুমি হলদিয়াতে থাকো, তুমি কলকাতাতে অন অ্যান্ড অফ করতে থাকো, এবং তখন আমাদের টাইমটা হচ্ছিল না। প্রায় 1 বছর কোনো কথা নেই, কিচ্ছু নেই। হুট করে একদিন শামশিলদা নিজে টেক্সট করলো আমাকে। আমি শুধু আমি আমি বলছি এটা কী হচ্ছে আমার সাথে। যে শামশিলদা নিজে বললো, রোহিত চ পডকাস্টটা এবার করতে পারবো এবার। যে ব্যাস ডান হয়ে গেছে। ইমেজটা তৈরি করতে হবে না? সমাজে ইমেজ তৈরি করার একটা কথা ভাবলাম, যে যদি পডকাস্টে দেখা যায় আমাকে, লোক ভাববে কত ভালো ছেলে। তো আমি আজকে মহান দেখাবো নিজেকে, যতটা পারা যায়। তো তোমার একটা অসম্ভব ফ্যান বেস আছে, সেটা আমি তোমায় আস্তে আস্তেই বলছিলাম। আমায় যে কতজন বলেছে যে বিটকেল বাঙালিকে আন, বিটকেল বাঙালিকে আন। আমি বলিয়েছি ওদেরকে দিয়ে। তুমি কিছুদিন ডাকছিলে না, আমি ওদেরকে দিয়ে বলে বল তাহলে। তোমার হয়তো এই প্রশ্নটা অনেকেই করেছে, তোমার বিটকেল বাঙালি তুমি নামটা কেন দিয়েছিলে? এম, এর পেছনে অনেক বড় একটা মানে ইতিহাস আছে, কারণ আছে। যে কোনো কারণ নেই, এমনি এমনি মানে ভাবলাম যে কিছু একটা
প্রথমে ভাবলাম স্টাইলিশ কিছু একটা দিই, স্টাইলিশ নামগুলো ভাবছিলাম, সবাই বলছে তোর মুখের সঙ্গে যাচ্ছে না। বিটকেল বাঙালি ঠিক আছে, তো একজন বললো বিটকেল বাঙালি, কথাটা ক্যাচি লাগলো, আমি দিয়ে দিলাম। কোনো ওরকম কোনো, আমি যদি জানতাম যে আমি ফেমাস হবো আমি ওই নামটা দিতাম না। তো তুমি শুরু করেছিলে স্ট্যান্ড আপ কমেডি হুম, আমার মনে হুম। হয় কোভিডের আগে আগে, তুমি তারপরে ওই জন্য কোভিড তা- এসছে। আমি আগেই শুরু করেছিলাম, জাস্ট কোভিডের আগে, আর থামানোর জন্য কোভিড আনা হলো। তো হ্যাঁ, তার কোভিডে আগে। তুমি কন্টেন্ট ক্রিয়েশনটা ফোকাস করো। হ্যাঁ, হ্যাঁ। তো এবার আমায় একটুখানি তোমার ইনিশিয়াল জার্নিটা বলো, যে কমেডি কেন। এবার তোমার সাথে আমি অফ ক্যামেরা যেটুকু ছিলাম, আমি বুঝতে পারছি কেন এই লাইনটাই তোমার জন্যে আইডিয়াল। তো ওই প্রথম কোভিডের আগে যে স্ট্যান্ড আপ কমেডিটা ট্রাই করছিলে, কি ভাবনা চিন্তা ছিল? তার আগে ভাবতাম যে স্ট্যান্ড আপ কমেডি করবো, তো আমি একটা বন্ধুকে বললাম, একজন বন্ধুকে বললাম, এটা কৌশিক, মানে আমি অনেক ওর নাম নিয়েছি, মানে ও বলেছে বলে, তো আমি তো আমি ওকে বললাম আমি স্ট্যান্ড আপ কমেডি করতে চাই, তো ও বলছে যে তাহলে লেখ। তো আমি লিখলাম, আমি ওকে লিখে লিখে দেখাতাম, দেখ কেমন হয়েছে। ও পুরো জাজের মতো আমাকে বলতো যে এখানে চেঞ্জ কর, ওটা চেঞ্জ কর। তো 6 মাস ধরে একটা স্ক্রিপ্ট লিখলাম, তারপরে ভাবলাম যে আমাকে দেখতে আর কে আসবে। দেখলাম যে 10-15 জন এসছে স্ট্যান্ড আপ কমেডি, যেদিন শ্যুট হবে, আর 10-15 জন আমার রিলেটিভ সবাই, আমি এনেছি। তো ওরা ওরা সামনে বসেছিল। ফার্স্ট, এটা সত্যি কথা, মানে শ্যুট হচ্ছে, মানে স্ট্যান্ড আপ কমেডিতে কী হয়, কমেডিয়ান পারফর্ম করে, আমি অ্যাক্টিং করছি স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার, আর আমার থেকে বেশি অ্যাক্টিং করছে যারা সামনে বসে আছে। ওদেরকে হাসতে বলেছি, নাম বলছি, হাসছে। তারপরে আমি আমি ওদেরকে দেখে আমি ঘাবড়ে গেছি যে এত অ্যাক্টিং তো করতে বলিনি। আমি ঘাবড়ে যাই সত্যি কথা বলতে। তারপরে আমি ভাবলাম যে না, এটা তো হচ্ছে না, কেননা স্ট্যান্ড আপ কমেডিতে কি হয়, আমি যখন স্টেজে উঠলাম, এখন যেমন যখন স্টেজে উঠি সবাই আননোন ফেস, তো ফেস, আমি তখন আমার যেটা সেটটা রেডি করে এনেছি আমি ওটা করি। ওখানে পুরোটা এমন অ্যাক্টিং হচ্ছে যেন মনে হচ্ছে মানে লাইট ক্যামেরা অ্যাকশন, আমি একটা পাঞ্চ লাইন বলবো, ওরা তারপরে হাসবে, আমি বলে দিচ্ছি কখন হাসতে হবে, তো ওরা হাসছে, আমি এরকম করছি, ওরা হাসছে, এরকম চলছিল। তো ওটা শ্যুট হলো না, এটা আপলোড করিনি। তো ওই স্ক্রিপ্টটা আমার কাছে থেকে যায়, আমি ওটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে করে আমার একটাই অডিয়েন্স কৌশিক, আমি ওকেই পাঠাতাম। তো দেখে বলতো এখানে চেঞ্জ কর, এখানে চেঞ্জ কর। তো ও এমন বলতো, আমি বলতো কীরকম চেঞ্জ করতে, ও বলতে পারতো না, কিন্তু কিন্তু ওকে যেহেতু ওকে যেহেতু হয় না, কমেডিতে হয় বা যে কোনো আর্ট ফর্মে, যে তুমি যদি কাউকে জিজ্ঞেস করো না, দেখ তো এটা কেমন হচ্ছে, ও নিজের একটা ইনপুট দেওয়ার চেষ্টা করে যে আমি কত জানি, ওরকম করার চেষ্টা কর। তারপরে একদিন হঠাৎ একটা একজন বলে যে দীঘাতে শামিমদা বলে একজন আছে, তার হোটেল আছে, ওর নাম না নিলে আবার পরে ডাকবে না। তো বলে যে এখানে একটা কর্পোরেট শো হবে, পারফর্ম করবি? আমি বললাম হ্যাঁ। তো আমি ওখানে ফার্স্ট পারফরমেন্স করলাম, ভয় লাগছিল প্রচণ্ড, প্রথম আননোন অডিয়েন্সের সামনে ওটা প্রথম পারফরমেন্স। তো শো এর আগে আমি, এখনও মনে আছে, অডিয়েন্স ভর্তি। তো আমি শামীমদাকে বাইরে বলছি, না না আমি পারবো না, হবে না, আমি স্টেজে উঠবো না। বলছে কেন? আমি বলছি না, এরা কেউ হাসবে না, অডিয়েন্সের উপর ঠেলে দিচ্ছি, আমি তো ঠিক আছি, এরা কেউ হাসবে না, এদেরকে দেখে মনে হচ্ছে না এরা স্ট্যান্ড আপ কমেডি বোঝে। আমি বলছে না না, উঠতে হবে, নাম অ্যানাউন্স করে দিয়েছি। তারপর গিয়ে ফার্স্ট লাফটারটা পেয়ে গেলে সব কিছু ইজি হয়ে, যেমন ক্রিকেটারের হয় যে একটা ব্যাটে কানেক্ট হয়ে গেলেই তারপরে সেট হয়ে যায়। তো সেরকমই মজা পেলাম প্রথম স্ট্যান্ড আপ কমেডি করে। তারপরে দীঘাতেই মনে হচ্ছে শামিমদার হোটেলেই পরপর 2 বছর করলাম আচ্ছা। স্ট্যান্ড আপ। তো একটা মজা লাগলো, তারপরে তো আমাকে আটকানোর জন্য যেটা বলল, কোভিড এলো, তো তারপরে কন্টেন্ট ক্রিয়েশন। কোভিডের আগে অবধি তুমি কন্টেন্ট ক্রিয়েশনটা ভাবোনি? না না। এবার কোভিড এলো ধরো, দেখতে পাচ্ছ সব রেস্ট্রিকশনস এসে গেল, লকডাউন হলো, তারপর কন্টেন্ট ক্রিয়েশনের শুরুটা কিরমভাবে হচ্ছে সেটা একটু বলো। কন্টেন্ট ক্রিয়েশন আমি তখন ভাবলাম যে, আমি না তখনও জানতাম না যে আমি কিছু ভেবে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, মানে মাথাতে কিছু ছিল না। তো একদিন হঠাৎ আমি কথা বলি, ফ্লিপ যেরকম আমার মানে কন্টেন্টে ফ্লিপ থাকে, টুইস্ট পাঞ্চ যেটা, তো আমি ওরকমভাবে একটা ভিডিও বানালাম যে ফ্লিপ নিয়ে, আমি একটা ভাইকে পাঠালাম, বলছে ফানি হয়েছে। তো আমি বিশ্বাস করি, কারণ আমার ভাই তো তো বলবেই। তো তারপরে আমি ওটাকে আমি বলে আপলোড করে দিই, আবার একবার শ্যুট করে আমি আপলোড করলাম। তো আপলোড করে দেখি ভিউজ প্রচুর এসছে, 10-12টা মতো।
তো কমেন্ট এসছে যে এক দুটো, তাদেরকে আমি চিনি না, হুম তাদেরকে বলিও নি কমেন্ট করতে, কিন্তু ভালো কমেন্ট করেছে। হুম আর আমি অবাক হয়ে গেলাম যে এত বেকার কী করে। তো এরকম যখন আমি কন্টেন্ট আপলোড করতে থাকি, দেখলাম যে কিছু কমেন্টে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, হুম ভালো লাগলো। আমি ভাবলাম তাহলে হয়তো ভালো হচ্ছে। হুম তারপরে আমি কন্টেন্ট বানাতে গিয়ে আমি দেখলাম যে আমি যে ভাবছি ওই প্রসেসটাই আমি এনজয় করতে শুরু করলাম। মানে আচ্ছা আমি অ্যাকচুয়ালি অনেকদিন জানতামও না যে আমার ভিউজ 200-250টা ভিউজ, মানে আমি ভাবতাম যে মানে এবার পৃথিবী বিখ্যাত হয়ে গেছে কিছু। এবার 1000 ভিউজ ছিল, অজ্ঞান হয়ে পড়ে যেতাম। মানে কি করে হলো, এত লোক দেখে নিয়েছে, 1000 জন। মানে আমি এরকম ভাবতাম যতজন দেখছে ততজন আমার সামনে আছে, তাহলে কত মানুষ হবে। হুম তো আমি প্রসেসটাই এনজয় করি, যে যখন নতুন একটা কিছু ভাবতে হবে, কিছু একটা থেকে হিউমার বের করতে হবে, এই প্রসেসটা আমি এত এনজয় করি। তারপর আমি বানাতে থাকি। হুম এবার অনেক দিন পরে মনে পড়ে যে আমার তো ভিউজ হচ্ছে হুম না, সেটা পরের কথা, কিন্তু ওই প্রসেসটাই আমি এনজয় করতাম। তারপরে হুম। স্টার্ট হয়ে গেল, প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে আমি ভিডিও আপলোড করতাম তখন। এবার এই ফেজটার সাথে সাথে কি তুমি তখন পড়াতে, না তোমার হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল দিকটা তুমি তখন কিরম ভাবে, তোমার রোজগারটা কিরম ভাবে আমি তুমি চলতো? টিউশন পড়াতাম। টিউশন পড়াতে? হ্যাঁ, অঙ্ক পড়াতাম। হুম, ওই জন্যই কি তোমার এই স্টুডেন্ট আর হ্যাঁ, হ্যাঁ, টিচারের? ওই জন্য হুম এক দুজন স্টুডেন্টও তো আছে। হুম হ্যাঁ, মানে পড়াশোনা এখন হচ্ছে না, অ্যাক্টিংই করুক যদি কিছু হয়। বাড়ির লোকও মেনে নিয়েছে যে আপনি দেখেছে টিচার এরকম, স্টুডেন্ট আর কি হবে, অ্যাক্টিংই করুক। ওরকম একটা ইনিশিয়াল দিক, তুমি সপ্তাহে একটা একটা করে রিল বানাচ্ছো, পোস্ট করছো, আস্তে আস্তে একটা পরিচিতি বাড়ছে, মানুষ ভালোবাসছে। এখান থেকে নেক্সট স্টেপটা হচ্ছে এটাকেই প্রফেশন ভাবাটা, সেটাও একটা জন্য একটা সাহস দরকার। হুম, হুম। তো ওই ফেজটার ব্যাপারে বলো, কখন তুমি, যেটা তোমার একটা হ্যাবিট ছিল বা পাস টাইম ছিল, সেটাকে যখন তুমি আস্তে আস্তে ভাবা শুরু করলে যে না এটাই প্রফেশন বানাতে পারি। হ্যাঁ, আমি তো প্রথমে জানতাম না যে এতে মানে টাকা এইভাবে হুম ইনকাম হয়, মানে এতটা এতটা তোমাদের মতো হয় জানতাম না। আহ, প্রথমে আমার ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়। হুম আহ, কি নিয়ে ভাইরাল হয় বললে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। তো আচ্ছা একটা ভিডিও আমার ভাইরাল হয় ফেসবুকে। তো অনেকে জানে কাঁটা কম্পাসের ভিডিও ভাইরাল হয়, কিন্তু তার আগে একটা ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে আমার অ্যাকচুয়ালি কী হয়েছিল, যখন 2.5 বছর পর, 2.5 কি 3 বছর পর যখন ভাইরাল হচ্ছে, একটা সুবিধা ছিল, একটা ভিডিও ভাইরাল হওয়ার পর হুম পুরোনো এত ভিডিও ছিল যে সব মানুষের হুম কাছে পৌঁছতে শুরু করে। হুম তাই জন্য আমি বলি প্রথমের দিকে যদি কেউ ভাইরাল হয়ে যায় সেটা তার ব্যাড লাক। হুম কেননা আমি একটা দার্শনিক হচ্ছি, প্রথমে প্রথমের দিকে ভাইরাল হয়ে গেলে কি হয়, মানে দার্শনিক হতে গেলে একটু এরকমভাবে, মানে আমি দেখি প্রত্যেক কথা বলার আগে ওয়েল অ্যাড করে দিলে হয়ে যায়, ওয়েল সেরকম। আমি দাঁড়া একটু সিরিয়াস হই। প্রথমের দিকের সিরিয়াস হতে হবে না, না তো কেউ মানবে না আমার কথা। আমি সিরিয়াস কথা তুমি বলছি। সিরিয়াস, তুমি এরমই বলো, তুমি আচ্ছা, বলো। ভালো কথা মনে এসেছিল। প্রথমের দিকে যখন ভিডিও ভাইরাল হয়, অনেকে বলে দাদা ভাইরাল ভিডিও কি করে বানাবো। আমি যে এখন ভিডিও বানাতে থাক, পরে যখন ভাইরাল হবে সুবিধা কি, কোয়ালিটি কন্টেন্ট যদি থাকে, হুম এটা বলে আমি নিজে বলে দিচ্ছি নিজের কোয়ালিটি কন্টেন্ট আছে, কোয়ালিটি কন্টেন্ট যদি থাকে তাহলে ওইগুলো পরে মানুষের কাছে বেশি পৌঁছবে। কারো যদি সেকেন্ড ভিডিও ভাইরাল হয়ে যায়, হুম তাহলে তার কাছে একটাই ভিডিও আছে ভাইরাল হওয়ার জন্য, তখন কি হবে যে সে বুঝতে পারবে না কি করবে, তার হুম প্রেশার হয়ে যাবে। না, আমার ওই প্রেশারটা ছিল হুম না, কারণ পুরোনো ভিডিওগুলো মানুষের কাছে আসছিল, ওই যে মাস্টার পিসগুলো যেগুলো বানিয়েছিলাম মানুষের কাছে আসছিল। তো হ্যাঁ, তারপরে দেখলাম হঠাৎ করে টাকা ঢুকে গেছে মাঝখানে মনিটাইজ। আমি জানতাম আমার জীবনের লক্ষ্য ছিল ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার করা। সিরিয়াসলি আমি বলতাম যে 10,000 যদি সাবস্ক্রাইবার হয়ে যায় আমি স্ট্যান্ড আপ কমেডি স্টার্ট করব। হুম। বাট মানুষজন আটকাতে পারলো না, নিজেকে আটকে রাখতে পারেনি, একদম মিলিয়নে নিয়ে চলে গেল, কাজকর্ম নেই। তো হ্যাঁ, তো ওটাই লক্ষ্য ছিল। তারপরে দেখলাম আরে মনিটাইজের অপশন আছে, তো হুম অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট অ্যাড করে দিলাম। তার আগে অ্যাকাউন্ট বানালাম। তো অ্যাড করে তারপরে দেখলাম যে ফেসবুকেই প্রথমে আমার টাকাটা আসে। হুম যে এরকম করে আমেরিকা থেকে, আমার বাড়িতে এইটাই আনন্দ ছিল যে আমাকে আমেরিকা থেকে টাকা পাঠাচ্ছে। হ্যাঁ, আমার বাড়ির লোক অবাক যে এরকম আসে, ভাবছে ওখান থেকে কেউ নদীপথে দিয়ে যাচ্ছে। তো আমি যখন ওই অ্যাকাউন্ট অ্যাড করার সময় সুইফট কোড থাকে না, হুম
আমি এমন জায়গায় বাড়ি, আমি সুইফট কোড জিজ্ঞেস করতে গেছি, ম্যানেজার বলছে ওটা কি, ম্যানেজার তার পিন কোড দিয়েছে। আমি বলি এটাও জানেন না? তারপর আমি জানলাম পরে, আমি জানতাম না। তো এবারে অ্যাড করে ফেসবুকে টাকা এলো, তারপরে দেখলাম যে ফেসবুক থেকে মানুষ ইউটিউবে যাচ্ছে। তার আগে আমি একটু নিজের নাম করে দিই, মানে ওরকম টাইপের কন্টেন্ট কেউ দেখেনি তার আগে। সবাই ভালো কন্টেন্ট হয়তো দেখেছে, এরা এত বাজে কন্টেন্ট। তো তারপরে সবাই গেল যে দেখি আরও বাজে কন্টেন্ট দেখবো, আর ফেসবুক থেকে ইউটিউবে গেল। তখন আমি জানতাম না যে ইনস্টাগ্রামেও, আমি ইনস্টাগ্রামে অনেক পরে স্টার্ট করেছি। আচ্ছা। যখন কেউ মিলিয়ন ফলোয়ার্স আমার সামনে যদি বসে, আমি তাকে বলি আমি অনেক পরে স্টার্ট করেছি, যাতে তার মনে হয় যে এই বাবা ভাগ্যিস পরে করেছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি অনেক পরে স্টার্ট করেছি, কেননা আমি শুনেছিলাম ইনস্টাগ্রামে টাকা দেয় না। আমি বলি তাহলে তো তোকে আমি কন্টেন্ট দেবো না। তারপরে দেখলাম ব্র্যান্ডে টাকা আছে, তারপরে কন্টেন্ট দিলাম। হ্যাঁ, প্রথমে ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে এখন ইনস্টাগ্রাম। হুম। তারপরে দেখি টাকা আসছে আস্তে আস্তে করে। আমি দেখলাম প্রথমে আমি গিয়ে বলতাম যখন পড়াতে যেতাম যে প্লিজ দেখুন না, যদি যদি হয়, যদি আমি ভালো পড়াই এ করি। তারপরের বার থেকে কাউকে মানছি না, নাহলে পড়াবেন পড়াবেন, না হলে আমি যাচ্ছি। না এরকম নয়, মানে এখন ওরা রেগে যাবে, কেরিয়ার তো শেষ করেই দিয়েছি, রাগিয়ে লাভ নেই। খুব আফসোস করে আমাকে টিচার হিসেবে পেয়ে। মানে হয় না যে স্টুডেন্টরা পুরনো টিচারকে দেখলে লুকিয়ে যায়, আমি স্টুডেন্ট দেখলে লুকিয়ে যাই, বলে স্যার ফেরুন। যখন ধরো এই প্রথম একটা কন্টেন্ট ভাইরাল হলো, সেটার ফিলিংটা কীরকম ছিল? কারণ আমার যখন প্রথম আমার চ্যানেলে একটা রিল প্রথম ভাইরাল হয়েছিল, আমার প্রচণ্ড ভয় লেগেছিল, আমি জানি না কেন। আমি এটা কি হচ্ছে, মানে এটা আমার কিরম একটা ভয় লাগছিল, যে এটা হ্যাঁ, মানে চাইছি যাতে মানুষ দেখে, কিন্তু যখন সত্যি ওটা হচ্ছে কিরম ভয় করছিল আমার। সেম আমারও। হুম। এটা হচ্ছে আমাদের অকাত। জীবনে নিজেদেরকে তো ভাবিনি, দুজন বাইরে বেরিয়ে যখন কেউ বলতো যে আরে তোমাকে আমি চিনি, হুম। আননোন কেউ, তখনই আমরা অবাক হয়ে যেতাম, এত মানুষ। আমি তো কি করতাম, রিফ্রেশ করে করে দেখতাম, ম্যাজিক দেখাতাম, দেখ 10টা বাড়বে, 2টা বাড়বে, এরকম হচ্ছিল, এরকম ম্যাজিক দেখাতাম। তো হ্যাঁ, ওরকম ভাইরাল হওয়ার পর আমি অবাক হয়ে গেছি যে এত বেকার, হুম। বেকার তো বেড়েছে। কফি খাই, ভালো লাগবে। কি বলবো আমি জানি না। হ্যাঁ, ভাইরাল হয়ে ওটা একটা হয়েছিল যে ভালো লাগছিল, ভয়ও লাগছিল, যে এত মানুষ। হয় না যে একটা দায়িত্ব চলে আসে যে এরপরে আমাকে মানুষ এবার জাজ করা শুরু করবে। তো ওইটা একটা ছিল। তার আগে তো আমি অত ভাবতাম না, যে কোনো কন্টেন্ট বানিয়ে দিতাম। একবার তো বানিয়েছিলাম, একটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে বানিয়ে দিয়েছি, ইচ্ছে হয়েছে বানিয়ে দিয়েছি। 200টা তো ভিউ, ফ্যামিলির লোকই আছে 150টা, বাকি 50 জন বাইরের দেবে, কিসের ভয়? তারপরে যখন ভিউজ এলো, তখন একটা দায়িত্ব চলে আসে না, এটা বললে সব, মানে এটা বললে আমি দেখি সেলিব্রিটি লাগে মনে হয়। এই দায়িত্ব চলে আসছে, এটা বলা মানেই তুমি সেলিব্রিটি। আমি এটা বলার চেষ্টা করি সব জায়গায়। এত এই ভিউজ আসতে, যেটা বললে তুমি এক্স্যাক্টলি, আমারও একটা ভয় লেগে গেছে। অভ্যেস নেই না, 10-20টা যার ভিউজের অভ্যেস, যদি অত অত চলে আসে, দেখলে অকার, দেখো অত চলে আসে বলতে অটো বলছি, ওহ এবার বাবা। টোটোতে নেমে আসবো। তো এবার আমাকে বলো, তুমি স্ট্যান্ড আপটা ইনিশিয়ালি করছিলে, তারপর কোভিড এলো, তারপর কন্টেন্ট ক্রিয়েশনটাই করছো, এবার কন্টেন্ট ক্রিয়েশনটাকে সিরিয়াসলি ভাবছো, দুটো তো সম্পূর্ণ আলাদা। এবার তোমার দিক থেকে বলো, তোমার মানে ওই যে মজাটা, যেটা কাজ করে ওই জব স্যাটিসফ্যাকশনটা, সেটা দুটো তো কমপ্লিটলি আলাদা, দুটোই মজা হলেও এই দুটো তোমার কাছে কীরমভাবে ডিফারেন্ট ছিল? ডিফারেন্ট ছিল বলতে, যখন টাকা আসছিল আমি ভাবলাম যে কন্টেন্ট ক্রিয়েশনই করব। তখন স্ট্যান্ড আপে, এখানে সিন স্ট্যান্ড আপ সেভাবে ছিল না, এখনও মানে সেইভাবে নেই। তাও মজাটা আমার এখন যেটা মনে হচ্ছে, যে স্টেজে উঠে যে মজাটা পাই, সেটা তো কন্টেন্ট ক্রিয়েশনে অতটা নেই। আর স্টেজে উঠে, ওটা তো একটা লাইভ আর্ট ফর্ম, তো তার একটা আলাদা মজা আছে। আমি লাফটার পাচ্ছি ওখানে, একটা পাঞ্চ লাইন ডেলিভার করছি, একটা লাফটার আসছে, মন থেকে ভালো লাগছে। সেকেন্ড পাঞ্চ লাইন ডেলিভার করলাম, লাফটার এলো না, ওই যে ভয়। তো ওই যে ওখানে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ওখানে ওর একটা আলাদা মজা, আলাদা একটা থ্রিল। আর কন্টেন্ট বানিয়ে কি হয় যে আমি
বানালাম, চললো না, চট করে আরেকটা বানিয়ে দিলাম, সেই ব্যাপারটা নেই, ওই থ্রিলটা নেই। কিন্তু আবার কন্টেন্ট বানাতেও হবে রেলিভেন্ট থাকার জন্য। যে আমি যদি স্ট্যান্ড আপ কমেডি কখনো করলাম কিন্তু টিকিটই বিক্রি করতে পারছি না, কারণ আমার এখন হয়ে গেছে যেমন আমাকে সময়ের সঙ্গে সেইভাবে করতে হবে। কিন্তু মজা যদি বলো, আমি স্ট্যান্ড আপ কমেডি আমার মজা লাগে। আমি এখন ব্যালেন্স করার চেষ্টা করছি আর কি, মানে আগের মতো অত কন্টেন্ট দিচ্ছি না, এত কন্টেন্ট দিয়ে দিয়েছি মানে আর মনে হয় না কিছু আছে বলেছে। না, তোমার সাথে আমি যেটুকু যা কনভারসেশন করলাম, আমি তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের হোস্ট করেছি। ওরা যেমন দিনে 2টো রিল 3টে রিল পোস্ট করে, ওদের নেক্সট গোটা মাস কবে কবে কি কি পোস্ট হবে সব সর্টেড আছে। তোমার দেখে আমার মনে হয় না তুমি অতটা সিরিয়াসলি, মানে অতটা তুমি কনসেন্ট্রেট, আমার কালকে এটা যাবে পরশু এটা যাবে, তুমি মজার জন্য করছো, মজার তোমার জন্য। আর্ট ফর্মটাই ওটা। এবং তুমি ওয়ান অফ দোজ ক্রিয়েটার্স যাকে দেখতে জেনুইনলি ভালো লাগে, মানে ফোর্স করতে হয় না নিজেকে, আচ্ছা একে ভালো লাগাতে হবে বা কিছু। তোমার অথেন্টিসিটি, তোমার জেনুইন যে ব্যাপারটা আছে, সেইটাই আমার মনে হয় যে আমাদের মতো অডিয়েন্সের কাছে সেটাই সব থেকে ভালো লাগে, যার জন্যে তোমারই একটা ফ্যান বেস যেটা যে- তুমি অস্বীকার করছো কিন্তু তোমার আছে। আছে, এবং রেগে যাবে যদি। হিউজ ফ্যান বেস। একটা হচ্ছে 100 জন 200 জন দেখছে, সেটা পেরিয়ে এখন 1 লাখ 2 লাখ মিনিমাম প্রত্যেকটা ভিডিওতে মানুষ দেখছে এবং বাচ্চারাও দেখছে। তোমার কি কখনো মনে হয় যে তোমার ওপর কোনো একটা প্রেশার আছে যে তুমি এমন কিছু করবে না, বা তুমি একটা ওয়েতেই তোমার কন্টেন্টটা বানাবে যেটায় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না? হ্যাঁ, প্রেশার বলবো না, ওটা আমার দায়িত্ব, মানে আমি ওটাকে রাখার চেষ্টা করি, আমি ভালো ছেলে। তো আমি যখন একটা কন্টেন্ট বানাচ্ছি আমার মাথায় থাকে যে এটা তো যে কেউ দেখতে পারে, তো আমি যতটা সম্ভব মানে কেউ দেখে না তার ওপর নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়ুক, ওটা আমি চাই না। অনেকে বলে ক্লিন কমেডিয়ান, ক্লিন কমেডিয়ান কেউ যদি স্ল্যাং ওয়ার্ড ইউজ করে আর ওখানে যদি অ্যাডাল্ট মানুষজন থাকে যারা নিজেরা টিকিট কেটে গেছে, তো সেখানে কোনো প্রবলেম থাকার কথা নয়। কিন্তু যখন সে সেটা আপলোড করছে যেটা বাকিরা দেখছে, কেননা এখন তো ওইভাবে নেই। এবার অনেকে বলে যে তুমি বাচ্চার হাতে মোবাইল দিচ্ছ কেন, এখন কতজনকে বোঝাবে দিচ্ছ কেন, দিতে হবে, মানে সময় যেরকম হয়ে গেছে। তো আমার মাথায় এটা থাকে যে বাচ্চারাও দেখছে, তো আমি আপলোড ওগুলো করবো না। এবার যদি আমার কোনোদিনও মনে হয় যে আমি কিছু এজি কন্টেন্ট বানাবো, কিছু ডার্ক হিউমার বা কিছু, তো আমি ওটা স্ট্যান্ড আপ কমেডিতে পারফর্ম করবো, আমি ওটাকে আপলোড করবো না। এবার স্ট্যান্ড আপ কমেডিতে যেখানে পারফর্ম করছি সেখানে আমি 18+ লিখে দিলাম, সেখানে ওরা এসে ওই জোক শুনবে। তো ওটা মাথায় থাকে যে কন্টেন্ট বানানোর সময় যেহেতু আমি খুব একটা মহান টাইপের কন্টেন্ট বানানোর সময় আমি মাথায় রাখি। আর সবাই বলে বলে এমন করে দিয়েছে যে ক্লিন, এক একজন তো আমাকে ভাবে সাধু কোনো একজন কমেডি করছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি এরকম ধ্যান করে আমি লিখি, ওরকম না। একে বল দাদা তুমি গালাগালি জানো, আমি ওকে গালাগালি দিয়েই ভাগাই। ব্যাপারটা তা নয়, আমি হয়তো মানে আমি গালাগালি আমি একটা জায়গাতে এমন বাইরে গেছি, তো এমন গালাগালি দিয়েছি আশেপাশে, মানে এই বাবা গালাগালি জানে। ব্যাপারটা তো তা নয়, আমি ওটা একটা দায়িত্ব থেকে বাচ্চারা যাতে না বিগড়ে যায়। এমনি তো পড়িয়ে অনেককে বিগড়ে দিয়েছি, কন্টেন্টেও যদি বিগড়ে দিই তাহলে খারাপ হবে। আচ্ছা, তো এবার আমি একটুখানি তোমার ফাইন্যান্সিয়ালসটা কথা বলতে চাই কন্টেন্ট ক্রিয়েশনের দিকটায়। কারণ আজকের দিনে প্রত্যেকটা ঘরেই একজন করে ক্রিয়েটার হতে চাইছে বা হচ্ছে। কিছু কিছু করে দুজনও সত্যি। তো সেটা খারাপ কিছু না, ভালো। সেটা একটা সোর্স অফ রেভিনিউ, সবাই চেষ্টা করছে ভালো। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা আমার সব থেকে ভালো লাগে, তোমার অরিজিনালিটিটা। এবার তুমি কখন আমায় উল্টে চেটে দেবে আমি বুঝতে পারছি না, বাট না আমি খুব ভয়তে আছি। না না, লাঞ্চ But- বাকি আছে এখন। তো আমাকে একটা জিনিস বলো, এই যে তোমার অরিজিনালিটিটা, এখন তুমি এত কন্টেন্ট দিয়ে দিয়েছো, তুমি স্টিল কীরকমভাবে এই বিটকেল বাঙালির যে কন্টেন্ট ক্রিয়েটারের যেই ছাপটা আছে, তুমি সেটাকে কীরকমভাবে ধরে রাখো? এবার অ্যালগোরিদম ওয়াইজ তো কোয়ান্টিটিও একটা ম্যাটার হ্যাঁ। করে। যে আমি যদি ভাবি যে না, যখন আমার মাথায় আসবে, মানে কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে স্ট্যান্ড আপে হয় কি, আমার আমার মাথায় কিছু আসছে না, ঠিক আছে আমি 6 মাস পরে আমি টার্গেট করেছিলাম,
আমার অতটা লেখা হয়নি, ঠিক আছে আমি 8 মাস পরেই স্টেজ করব। কন্টেন্ট ক্রিয়েশনে ওটা বললে তো হবে না, মানে সত্যি কথা বলতে কেউ 15 দিন কাটিয়ে দিল, মানে এখন যা কম্পিটিশন, তো 15 দিন কাটিয়ে দিল, 20 দিন কাটিয়ে দিল, কন্টেন্ট আসছে না, তো এফেক্ট পড়বে, এটা খুব খারাপ জিনিস। তো তাই জন্য হয় কি অনেক সময় আহ, আমি ভাবি যে এই কন্টেন্টটা অতটা ভালো হচ্ছে না, মানে অনেস্টলি বলছি আমি, কিন্তু আমাকে আপলোড করে দিতে হয়। আবার ওই কন্টেন্টটা অনেক সময় ভাইরালও হয়ে যায়, আমার মতে ওটা ঠিক হয়নি, কিন্তু হয়তো ট্রেন্ডিং ছিল বা কিছু কোয়ালিটির দিক থেকে অতটা ছিল না, বাট কোয়ান্টিটিতে আমাকে যখন ওখানে মেনটেন করতে হয়, তো আমি আপলোড করে দিই। এবার প্রথম প্রথম যখন হতো, যখন কন্টেন্ট বানানো স্টার্ট করি, তখন আমার মাথায় প্রচুর আইডিয়াস ছিল। এখন অবজার্ভ করতে করতে অবভিয়াসলি যেটাই বানাবো অনেকটাই রিপিট হবেই, কাছাকাছি রিপিট হবে, তো আমি আমার ইউনিকনেস আনতে একটু এখন একটু টাফ হচ্ছে। তাই জন্য আমি স্ট্যান্ড আপে ওই প্রবলেমটা হয় না, কেন স্ট্যান্ড আপে তো আমাকে প্রত্যেক দিন লিখতে হচ্ছে না, আমি একটা স্ট্যান্ড আপ সেট করলে আমরা রেকর্ড করতে দিই না, তো রেকর্ড করতে না দিলে ওটাই আমি পারফর্ম করতে থাকি, যখন আমার আবার একটা সেট লেখা হবে আমরা ওটাকে আপলোড করে দিই। এমন করে বলছি যেন কত বছর ধরে করছি স্ট্যান্ড, না এখনও একটা আপলোড, এক দুটো ছোটো ছোটো সেটই করেছি। তো কন্টেন্ট ক্রিয়েশনে ওই ব্যাপারটা থাকে যে হ্যাঁ আমাকে কোয়ান্টিটি একটা করে যেতে হয়। এবার ধরো প্রথমের দিকে আমি কোনোদিনও বাইক নিয়ে যাচ্ছি, এটা আমি অনেক জায়গায় বলেছি, বাইক নিয়ে যাচ্ছি, আমি অন্য কাজে যাচ্ছি, এবার হয় না যে সামনে একজন, তুমি তো গাড়ি চালাও তুমি জানবে, যদি কারো ভুল হয়ে যায়, ধরো তুমি একটু সামনে চলে এলে, তুমি তাকে গাড়িতে লাগেনি কিন্তু সামনে এসে এরকম করে বেঁকে চলে গেলে, পাশের ড্রাইভারটা এরকম করে তাকায় না, তাকায়। আমি একবার দেখি, এটা সবার অভ্যেস হয়ে যায়, বাইক নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে কেউ যাচ্ছে, একটু ভুল করে দিল তাকালো। একদিন আমার সামনে একটা বাইক আছে, দেখছি একটা কুকুর সামনে চলে এসেছে, কুকুরের দিকে তাকাচ্ছে এরকম। আমি সাইডে দাঁড়িয়ে আমি ওটাকে নোট করে নিলাম, যেটা একটা ভালো জিনিস। তো আগে আগে এইগুলো করতাম, যে নতুন কোনো জিনিস দেখলে নোট করে নিতাম। আর এত কিছু মাথায় ছিল, পড়াতাম, তো স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউটা পড়িয়ে একটা জিনিস আমার ভালো হয়েছে যে, তো অনেক দিন আগে মানে স্কুল শেষ করেছি, মানে যা হোক করে বের করেছে আর কি, বলে ভাগ। তো এবার তো এখনকার ছেলেমেয়েরা কী ভাবছে না ভাবছে, ওইগুলো অনেক কন্টেন্ট মানে পড়াতে গিয়ে অনেক সময় হয় যে ওরা কিছু বলে দিল, আমার মাথায় এলো হ্যাঁ এটা নিয়ে তো বানানো যেতে পারে, এটা একটা টাইপ, এগুলো হতো। কিন্তু এখন কি হচ্ছে, ওগুলো তো বানানো হয়ে গেছে, এখন আমি চাই যে এমন কিছু বানাবো যেটা আমি আগে অবজার্ভ করিনি, তাই জন্য আমি এখন কম বানাচ্ছি। তবে আমি যখন দেখি এরকম কথা বলতে বলতে, ধরো তোমার সঙ্গে কথা হচ্ছে, আমি কিছু একটা করলাম, মানে অবজার্ভ করলাম, আমি তো আমার মাথায় থাকবে, আমি ওটা পরে ওটা নিয়ে ভাববো, এরকম টাইপের হয় এখন। চেষ্টা করি না, এরকম চেষ্টা করি না যে আমাকে এটা কন্টেন্ট আপলোড করতেই হবে, মাথায় যদি কিছু ইউনিক কিছু থাকে আর যদি ব্র্যান্ড আসে তখন, মানে আমি যেটা দেখলাম মেন এখন টাকা। একদমই। কিন্তু আমি অত ব্র্যান্ড প্রমোশন করি না, কেননা ব্র্যান্ড আসে না, ওরা যতক্ষণ না আসবে আমি প্রমোশন করবো না, বলে দিয়েছি। আমি ফোন করে করে ওদের ওটাই বলি যে এসো না, তো প্রমোশন করবো না, তারপরে ব্লক করে দেয়। তো ওইটাই আর কি। তো এখানে মানে তুমি কন্টেন্ট ক্রিয়েশনে ব্র্যান্ডের থ্রু থেকে তুমি যা ইনকামটা হচ্ছে, কলকাতা বা এই বাংলায় স্ট্যান্ড আপ কমেডিটা উঠছে, একটা ইনক্লাইনে আছে, সেখান থেকে কি ওই লেভেল অফ ইনকামটা কি এই মুহূর্তে আসে? আমি জানি না, আমি তোমায় জিজ্ঞেস করছি। আমি যদি কম্পেয়ার করি হিন্দি আর্টিস্টদের সাথে, তো অবভিয়াসলি কম হবে, কেননা ওদের আমাদের থেকে অনেক আগে থেকে ওরা করছে, তো কম হবে। তো আজ থেকে 5-10 বছর পর আমার মনে হয় স্ট্যান্ড আপ কমেডির সিনটা আরও কমে যাবে, যা পারফরমেন্স দিচ্ছি আমরা। না, আশাবাদী, এরকম বলে মানুষ নাও আসতে পারেন। আচ্ছা, না খুব হচ্ছে, খুব হচ্ছে, না মানে একদম যে কম হচ্ছে তা নয়, হ্যাঁ। মানুষজন আসছে, আমার তো সব শোই হাউসফুল গেছে, কালকেও হাউসফুলই গেল। হ্যাঁ। তো হ্যাঁ মানুষ আসছে, হবে, মানে এখানে বাংলা সিন টাকা দিক থেকে ওদের সঙ্গে কম্পেয়ার এখন করবো না, কেন ওরা যেমন ইংলিশ যারা করে তাদের সাথে কম্পেয়ার করে না, কেননা ওটা আরও আগের ইন্ডাস্ট্রি, আমরাও কেন ওদের সাথে কম্পেয়ার করব। তবে শুরুর দিকের তুলনায় ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ না। এবার যারা বলছে যে ঠিকঠাক আছে না, তাদেরকে আমি বলবো তোমরা ভালো করো, আমার তো আমার ঠিকই হচ্ছে। এমনও হতে পারে যে ওদের মানে
টাকার যে টার্গেটটা অনেক ওপরে, আমার অকাত নিচে থাকার জন্য আমি এটাতেই খুশি, এটাও হতে পারে। তো এই মুহূর্তে কি তুমি ক্রিয়েশন, মানে আমি তোমার সাথে কথা বলছিলাম, তো ক্রিয়েশনটা ফুল টাইম করতে গেলে তোমার পুরো থট প্রসেসটা ওখানে দিতে হবে, এবং তোমার মতো একটা মানুষ আমার মনে হয় না সেটা খুব বেশি দিন করতে পারবে, কারণ তুমি তো যাচ্ছে তাই পোস্ট করবে না, সেটা তো তোমার একটা তো সার্টেন লেভেল অফ কোয়ালিটি থাকা দরকার। এবং তুমি যেটা বললে যে তোমার কাছে ধরো একটা দুটো পিস যেটা তোমার কাছে ধরো ভালো না, কিন্তু সেগুলো অডিয়েন্সের কাছে সেটাই খুব ভালো যাচ্ছে। তো তোমার ধরো নেক্সট এই যে এই ফেজটায়, কারণ তুমি এখন পড়ানোটা ছেড়ে দিয়েছো বলছিলে, তো তুমি এখন কন্টেন্ট ক্রিয়েশনটা করছো, স্ট্যান্ড আপ কমেডিটা আবার ট্রাই করছো, তো তোমার নেক্সট ধরো 5 বছরের তোমার কি টার্গেট, মানে কীরকমভাবে তুমি তোমার ফাইন্যান্সিয়াল দিকটা কীরকমভাবে দেখবে? আমি আমার ফাইন্যান্সিয়াল দিকটা আমি যেটা ভাবি, জানি না এটা ঠিক না ভুল জানি না, সবার তো আলাদা আলাদা হয়। আমি ভাবি যে এখন যা ইনকাম হচ্ছে করে সেভিংস করে রেখে দিতে হবে। আমি 5 বছর পর আমার এটা আমি বোরও হয়ে যেতে পারি। মানে আমি যেমন এখন কন্টেন্ট ক্রিয়েশন এখন আমার অতটা মানে স্টেজে উঠতে বেশি ভালো লাগছে, আমার হতে পারে কোনোদিন আমার এটা ভালো লাগলো না, তখন আমি আবার পড়ানো স্টার্ট করতে পারি। তো আমি 5 বছর পর এটা করবো, এই প্ল্যানিংয়ে আমি চলি না। কারণ যা অবস্থা 5 বছর পর আহ, থাকবো কি থাকবো না, তো আমি ওটা ভাবি না। আমার যদি মনে হয় যে আবার, যেমন এখন আমার এরকম ফিল হচ্ছে যে পড়াতাম বেশ, মানে আমার অঙ্কটা ভালো লাগে, আমার ফিল হচ্ছে যে আবার অঙ্ক করি, মানে ইচ্ছে হয় মাঝে মাঝে আমি অঙ্ক করি, মানে এটা একটা মনে হচ্ছে। মাঝে এরকম ভেবেছিলাম যে কমেডি প্লাস অঙ্ক, মানে কোনো অঙ্ক বোঝাবো, মানে এরকম একটা চ্যানেল করব যেখানে কোনো একটা যেরকম অঙ্ক আছে ওটাকে আমি কমেডির মাধ্যমে বোঝালাম, যাতে মানুষ হাসলো আর ওটাকে ইজিভাবে আমি বোঝালাম, এরকমও ভাবতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি এসবে বোর হয়ে যেতে পারি। বোর হয়ে গেলে 5 বছর পর কিভাবে ইনকাম করব আমি জানি না, তবে এখন এইটাকে আমি মন দিয়ে করছি। আমার এই ভয়টা নেই যে এটা না থাকলে কি হবে, এই ভয়টা আমার নেই। আমি ওই জন্য চেষ্টা করি যে আরও আশেপাশে মানে কিছু শিখে রাখতে, নতুন কিছু। তো ওটা আমি চেষ্টা করি। এবার স্ট্যান্ড আপ কমেডি তো একটা নেশা আমার যেটা মনে হয়। আমি খুব ছোট যখন ছিলাম, মানে ক্লাস 6 বা 7-এ, তখন 1 বছর থিয়েটার করেছিলাম। তো সেটা একদমই ইচ্ছে করে করিনি, মানে এটা আমি রিকোয়ারমেন্ট শুনেছি ছিল, তোমার একটা একটা পডকাস্টে। রিকোয়ারমেন্ট ছিল, আমি করেছিলাম। তো স্টেজে ঢোকার আগে ওই পুরো অন্ধকার, শুধু কয়েকটা মাথা দেখা যায়, এবং ওই একটা রিয়াকশন, ওইটা মানে প্রচণ্ড একটা আমার ভয়েতেই আমি কেঁপে যেতাম। কিন্তু ওই একটা অডিয়েন্স রেসিপ্রোকেশনটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা তোমার মতো আর্টিস্টের কাছে সেটাই সব থেকে মেন। তো স্ট্যান্ড আপ কমেডির এবার যদি তোমার প্রথম একদম যেটা তুমি করেছিলে বলছো, আর এখন যেটা তুমি ধরো কালকেই একটা করলে, তোমার মধ্যে তুমি কি চেঞ্জ লক্ষ্য করতে পেরেছো? এক তো আমার মনে হয় না যে কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান, যেহেতু আমি স্ট্যান্ড আপ কমেডি করি তো আমি সেদিক থেকে বলছি যে স্টেজে ওঠার আগে একদম বিন্দাস, মানে একদম কোনো ভয়ই লাগছে না। ওটা হলে মানে তার ঠিকঠাক চলছে না, মানে সে গ্রো করছে না। একটু তো ভয় লাগা দরকার, একটু নার্ভাসনেস থাকলে স্টেজে যদি ওই নার্ভাসনেসটা ও ওভারকাম করতে পারে তো ওটাই আর্ট। এবার ওর যদি ভয়ই না লাগে তাহলে ওর স্ট্যান্ড মানে ওর হিউমার আসবে না ওইভাবে। মানে স্টেজে অনেস্ট থাকাটা মেন। এবার আমার স্ট্যান্ড আপ কমেডিতে একটা অ্যাডভান্টেজ আছে যেটা তুমি বললে, তো অ্যাক্টিংয়ে কী হচ্ছে, ধরো তুমি এমন কিছু তোমার ক্যারেক্টারটা এমন যে খুব সাহসী, বাট তুমি স্টেজে উঠছো, তোমার ভয় ভয় লাগছে অডিয়েন্সকে দেখে, তো ওটা চাপ হয়ে যেতে পারে না, যে আমার ভয় লাগছে কিন্তু আমাকে সাহসী দেখাতে হবে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি অডিয়েন্সকে দেখে ভয় লাগছে। স্ট্যান্ড আপ কমেডিতে অনেকে এই ভুলটা করে, কি ওরা ক্যারেক্টার প্লে করতে গিয়ে যে স্টেজে উঠলো ওর ভয় লাগছে, বাট ওরা দেখাতে চায় যে আমি স্মার্ট, তো ওই জন্য অডিয়েন্স কানেক্ট করে না, ওভার স্মার্ট হয়ে যায়, একটু ওভার স্মার্টনেস দেখিয়ে ফেলে। কিন্তু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমার মতে যে আমার ভয় লাগছে, আমি ওটা অডিয়েন্সকে বলে দিই যে আমি ভয় পাচ্ছি, এ বাবা আমি ভুল করে দিলাম, আমি উল্টোপাল্টা জিনিস করছি, ওটা নিজের ওপরেই পাঞ্চ লাইন, যে আমি ওঠার আগে আমার পা কাঁপছিল, তাহলে না ভয়টা আস্তে আস্তে চলে যায়। আমি যদি সত্যিটাই বলে দিই, লুকোতে না চাই, তাহলে ভয়টা চলে যাবে। তো হ্যাঁ একটা ভয় থাকে, বাট এটাকে এইভাবেই দূর করতে হয় যে আমি স্টেজে যাব, আমি অনেস্ট থাকবো, আমি বলবো যে আমি ভয় পাচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে অডিয়েন্স ওটাতে হাসবে যে ভয় পাচ্ছিল, এর পা কাঁপছিল, যে যেভাবে ভেবে হাসতে পারে, তারপরে আমি আস্তে আস্তে রিয়েল ক্যারেক্টারে ঢুকতে পারবো,
প্রথম থেকেই আমি এরকম দেখাবো না যে আমার তো কোনো ব্যাপার না, আমি তো উঠছি এখানে অনেক দিন। তো এটাই আর কি। একটা একটু ফিলোসফিক্যাল প্রশ্ন করছি। আমিও আমি ওই ইমেজ বিল্ড করি। এটা আমি শিলাদিত্য দাকে জিজ্ঞেস করেছিলাম যে একটা ফ্রেজ আছে যে কমেডি কামস ফ্রম আ ডার্ক প্লেস, সেটার অনেক একটা ডিপার মিনিং, অনেকে অনেক কিছু বলেছে। তোমার কাছে কি এই ফ্রেজটা সঠিক মনে হয় যে কমেডি কামস ফ্রম আ ডার্ক প্লেস? হ্যাঁ, মানে মনে হয় ওই জন্য আমি তখন ওইটা শোনার পরে আমি যখন কমেডি কিছু ভাবতাম অন্ধকার করে, তখন আমি ভাবতাম আহ, হ্যাঁ হতে পারে, মানে ওখান থেকেও আসে, হুম, কিন্তু শুধুমাত্র যে ডার্ক ফেজ থেকেই আসবে তা নয়। সেটা নয়। এবার আমি ডিপেন্ড করছে ডার্ক ফেজটা কি। তবে হ্যাঁ, যে কিছু কিছু সিচুয়েশন আমার এমন হয়েছে যেখানে আমি আহ, যেটা আমার আনন্দের মুহূর্ত নয়, বাট ওখান থেকেও কমেডি হিউমার মানুষকে এইভাবে হেল্প করে, হুম, যে যার মধ্যে হিউমার আছে, যে প্রত্যেকটা জিনিসকে হিউমারাস ওয়েতে বের করে নিতে পারে। তো তারা না ওর মধ্যে থেকে একটা মজা পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়। যেমন আমি দেখেছিলাম যে আমাকে একটা ডাক্তার বকছিল, যে আমার শ্বশুরমশাইকে নিয়ে গেছে, যে এত পরে এনেছো, এই করছো সেই করছো, বকছে প্রচণ্ড, এত বকছে, আমার টিচার যেরকম বকতো সেরকম বকছে। তো আমি তখন ডাক্তারের দিকে চেয়ে, মানে ওটা তো অনেকের মাঝে বকছে, আমি তো খারাপ লাগার কথা আমার, কিন্তু আমার খারাপ লাগছে না। আমি তখন ভাবছি যে বা এটা দারুণ একটা কন্টেন্ট। ডাক্তার যখন টিচার, আমি টাইটেল ভাবলাম যে উপরে লেখা থাকবে ডাক্তার যখন টিচার, ডাক্তার আমাকে বলছে যাও নীল ডাউন হয়ে যাও, ওখানে যাও দেখতে এনেছো। তো তখন এই সিচুয়েশনগুলো, যেমন আমাকে একবার বাবা বলেছিল যে যা বাড়ি থেকে বাইরে বেরিয়ে যা, তারপরেই বলছে কিন্তু এখানে যাওয়া যাবে না, বোনের বাড়ি যাওয়া যাবে না, সে মাসির বাড়ি যাওয়া যাবে না। আমি বলি, বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাও তাও তোমার কথা শুনবো? কন্ডিশন দিচ্ছে রোডিজের মতো। তো এইরকম ফেজ থেকে আবার অনেকে ডিপ্রেশনে চলে যায়, আহ, মানে একদম একদম খারাপ সময়ের মধ্যে থেকে যায়। আহ, সেরকম সময় যেমন আমার একটা হয়েছিল এরকম, গেট এক্সাম, আমি ভেবেছিলাম যে আমি আইআইটি ক্র্যাক করে দেবো। গেট দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের পর। তো দিয়ে যখন দেখলাম যে আমার হলো না, মানে ভালো রেজাল্ট হলো না, কাট অফ ক্রস করে গেছিলো, তো ভালো রেজাল্ট হয়নি, তখন আমি ভাবলাম যে কি করব। তখন আমার মাঝে মাঝে মনে হতো যে ভূমিকম্প হচ্ছে, মানে সব কিছু কাঁপছে বাড়ি। একবার রাত্রি 12টা 12:30টার সময় বা আমাকে ভূমিকম্প ভূমিকম্প, বা মা উঠে চলে এসেছি, বলি কোথায় কী হচ্ছে। আমি দেখলাম না কিছুই হচ্ছে না। তো এরকম আমার একটা ফেজ ছিল, যে সময় এরকম। তো আবার ওই ফেজটাতে আমাকে কীভাবে হিউমার কীভাবে হেল্প করেছে, খুব খারাপ অবস্থা, কি করব না করব বুঝতে পারছি না, তখন আমার মাথাটাই এইভাবে চলে যে ওখানে নিশ্চয়ই কিছু ফানি কিছু ছিল। তো আমার ব্রেন ওটাকে ওইভাবে ভেবে নেয় যে এরকম ভূমিকম্প ভূমিকম্প করে যদি গোটা পাড়া বেরিয়ে যেত, তারপরে কি হতো, তারপরে সিচুয়েশন কী হতো, আমি একা একা হাসছি। আমি কিছু না বুঝেই আমি একা একাই হাসছি ওখানে, যে বসে বসে জাস্ট একটু আগে আমি একটা ওই ফেজ থেকে বেরিয়ে এসেছি, আমি হাসছি যে এরকম হতো। হাসতে হাসতে কী হলো, আমার ওই ব্যাপারটা লাইট হয়ে গেলো, আমি ঘুমিয়ে গেলাম। তো আমাকে ওইভাবে হিউমারটা আমাকে ওষুধের কাজটা করেছে ওইভাবে। তো হ্যাঁ, ডার্ক ফেজ থেকেও আসে, আবার অন্য ফেজ থেকেও আসে, যে যেভাবে ব্যাপারটাকে হ্যাঁ। নেয়। এবার তোমার সাথে যখন প্রথম আমি কথাটা বলি, ওই 1 বছর আগে, আমি ইউজুয়ালি প্রথম ফোন কলের আগে বা কথা বলার আগে একটুখানি একবার অন্তত একটু পড়াশুনো করে নিয়ে কথাটা বলতে চাই। তো তখন আমার মনে নেই, বাট আমি তোমার কয়েকটা রিল দেখছিলাম এবং কমেন্টসগুলো দেখছিলাম। সেখানে একটা কমেন্ট আমি এক্স্যাক্টলি আমি হয়তো কোট করতে পারবো না। সে বলছে যে সে খুবই একটা সিভিয়ার হেলথ ইস্যু দিয়ে যাচ্ছিল এবং তোমার রিলটা দেখে সে মানে অনেকটা ভালো ফিল করে। আমার মনে হয় মানে অ্যাজ অ্যান আর্টিস্ট এটার থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকে তোমার এরকমই তুমি জায়গায় আছো যেখানে তুমি হয়তো অজান্তেই তুমি হাজার হাজার মানুষের দুঃখ কষ্ট দূর করে দিচ্ছ। এইটা তো একটা ব্লেসিং, মানে এইটা, এবং এই জায়গাটা তোমায় তুমি করে নিয়েছো এই জায়গাটায়। তো এই জায়গাটা থেকে কি তোমার নিজে কখনো, ধরো একা কোথাও ট্রাভেল করছো কিছু করছো, নিজের ওপর কি তুমি খুব প্রেশার কখনো কি দিয়ে ফেলো? না, আমি আমি সবাইকে বলে দিতে চাই যে আমি তো মানুষ, আমি বড় বড় ভুল করব পরে। মানে কেউ যাতে আমাকে না বলতে পারে যে তুমি তো এটা করলে। আমি কোনোদিনও পরে ভিডিওতে কিছু এমন কিছু বলে দিলাম, মানুষ অফেন্ডেড হয়ে যেতেও পারে। তো ওই প্রেশারটা যেটা বলছো যে হ্যাঁ অনেকের হেল্প হচ্ছে,
তার মানে এই নয় যে যার হেল্প হচ্ছে, হয়তো সে কোনোদিনও যদি আমাকে বলে যে পরে যে তোমার কাছ থেকে এরকম কন্টেন্ট পেতাম, এই কথাটা আমার পছন্দ হয়নি, হতেই পারে। এবার আমাকে মানে আমি যদি ভাবি যে আমি সবার কথা মানে সবাইকে একদম সন্তুষ্ট করে চলবো, তাহলে তো কমেডি হবে না। সবাই ভালো, সব কিছু সুন্দর চলছে, দারুণ ব্যাপার, এরকম বললে তো আর ভালো ভালো কথা ক্রিটিসাইজ তো কাউকে করতেই হবে। একদম। এবার যতক্ষণ আমি নিজেকে ক্রিটিসাইজ করছি, নিজেকে ক্রিটিসাইজ করলেও এক একজন রেগে যায়, হ্যাঁ তুমি অতটাও বাজে নয়। মানুষ এখন এত অফেন্ডেড হয়ে যায়। হ্যাঁ, তো যেটা বললে যে অনেকে বলে যে, আর আমি একটা শুনেছি এটা, হ্যাঁ, কলকাতার একজন ডক্টর আছে, আমার রিল মানে সাইকোলজিস্ট আছেন, তো পেশেন্টদের আমার রিল সাজেস্ট করে, আমাকে একজন বলে। তো এবার এটা তো ভালো লাগেই। হুম, এবার কমেডিতে না আমার মনে হয় যে ইন্টেনশন দেখা উচিত, যে একটা মানুষ হাসাতে চাইছে, তার ইন্টেনশন হাসানো, তার ইন্টেনশন কাউকে হার্ট করা নয়। এবার কেউ এক একজন বলে যে এটার পেছনে কোনো এজেন্ডা আছে, কোনো এজেন্ডা নয়, ও হাসাতে চাইছে। হুম, এবার কারো যদি কাউকে না ভালো লাগে, কারো যদি সময় রায়নাকে না ভালো লাগে, সে দেখবে না, তার হাতে তো চয়েস আছে, সে দেখে কেন গালি দেবে? আমার কথা হচ্ছে এখানে। এবার কেউ বলতে পারে যে তুমি তাহলে ওরকম গালাগালি, আমি আমার অডিয়েন্স তৈরি করেছি একরকমভাবে, ও ওর অডিয়েন্স তৈরি করেছে ওই রকমভাবে, যার যেটা ইচ্ছে আছে সে সেটা করবে। কমেডিয়ান ও হাসাতে এসছে, ও এবার যে কোনোভাবে ও হাসাবে, মানুষকে হাসাবে। এবার যারা মানুষকে হার্ট করে ইচ্ছে করে, যেমন পলিটিশিয়ান, তাদের ফ্যানরা কিছু মানে অফেন্ড হয় না, বলে ঠিক আছে। কিন্তু যারা মানুষকে হাসাচ্ছে, সে বলছে যে আমি হাসাচ্ছি, এই কথাটা আমি হাসানোর জন্য বলছি, তাও মানুষ অফেন্ডেড হয়ে যায়। আর পলিটিশিয়ানরা এমন কথা বলছে, সে বলছে না কিন্তু হাসাচ্ছে, কিন্তু মানুষ সেটাতে অফেন্ড হয় না। এটা একটা তো এবার একটা জিনিস বলো, আমার প্রথম দিকটায় যখন আমি পডকাস্টটা শুরু করি, আমার এমনি ইন জেনারেল ছবি টবি তুলতেও আমার খুব মানে ক্যামেরা কনসিয়াস হয়ে যায়। সেখানে 3টে ক্যামেরার সামনে বসে একজনের সাথে কথা বলছি, সেটা প্রচণ্ড ডিফিকাল্ট, আমার এখনও লাগে, এবং আমার মনে হয় এটা সারা জীবন লাগবে। তো আস্তে আস্তে এখন 2 বছর হয়েছে, একটুখানি কেটেছে আমি বুঝতে পারছি, বাট একটা ক্যামেরা কনসিয়াসনেস আছে। সেটা গাড়িতে আস্তে আস্তে ডিসকাস করছিলাম, তোমারও ইনিশিয়াল দিকটায় সেটা ছিল। তো এই ক্যামেরা কনসিয়াসনেস, এখন তো স্টেজের সামনে যাচ্ছ, সেটা আলাদাই একটা মানে দম লাগে ওটায়। বাট এই ক্যামেরা কনসিয়াসনেস তুমি কীরকমভাবে কাটালে, এখন তুমি কতটা কমফোর্টেবল, সেটা একটু বলো। প্রথম কথা তো তোমাকে আমি একটু আগেই বললাম যে তুমি বললে যে তুমি কনসাস হয়ে যাও, বাট দেখে বোঝা যাচ্ছে না, মানে অনেকটাই হয়তো, মানে আমি তো বুঝতে পারছি না, কেননা তুমি হাসছো, আমরা মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে ক্যামেরা আছে। তো এইটাই মেন, যে আমরা যদি ভুলে যাই যে ক্যামেরা আছে, তো আড্ডা মারতে পারি। প্রথমের দিকে তো এমন হতো যে আমি ভিডিও বানাচ্ছি, কেউ নেই বাড়িতে, ভিডিও বানাচ্ছি, পা কাঁপছে বাড়িতেই, মানে ওটা এডিট হবে তবে যাবে, মানে ওটা পুরো আমার হাতে, তাও আবার পা কাঁপছে কেন জানি না, মানে এতটাই কনসাস। আমরা আসলে কোনোদিনও ক্যামেরার সামনে আসিনি। তো স্কুলে যখন দেখতাম কেউ স্কুলে পারফর্ম করছে স্টেজে, ওটা তো একটা ব্যাপার হয় যে পরে ওদের স্টেজে আর ভয় লাগে না। তুমি স্টেজে কখনো স্কুলে উঠেছো? আমি কখনো উঠিনি, আমি ভাবিও নি যে উঠবো, মানে ওটা আমাদের চিন্তা ভাবনা থেকে অনেক ওপরে যে স্কুলে উঠবো, এরকম ব্যাপার ছিল না। তাই জন্য না স্টেজ, ক্যামেরাতে যখন আমি বলছি, তখন আমার এটা মনে হচ্ছে এইটাই দেখবে মানুষ। তো ওই প্রেশারটা, তারপরে আমি স্টেপ বাই স্টেপ, যেমন তুমি এখন বলছো না যে স্টেজে তোমার এক সময় ভয় লেগেছিল বা কিছু, তুমি দেখবে আজ থেকে যখন এই চ্যানেলটা গ্রো করে যাবে, হোপফুলি হ্যাঁ, তোমার আসার পর। ওটাই আমি বলতে, গ্রো করানোর জন্যই এলাম। না না, তোমার তো আমার কন্টেন্ট, তোমার পডকাস্ট আমার আগেও বলেছি ভালো লাগতো, স্টার্ট করলে এখান থেকেই করবো। তো যখন হয়ে যাবে তখন দেখবে তুমি স্টেজে আগের থেকে অনেক কম ভয় লাগছে, কেন স্টেপ বাই স্টেপ যাচ্ছে। এবার কেউ যদি স্টেজে প্রচণ্ড ভয় লাগছে যে না একদম অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা, তারপরে আবার ওঠার চেষ্টা করে, তো হবে না তা নয়, বাট স্টেপ বাই স্টেপ যদি ওঠে, 20 জনের সামনে ভয় লাগছে, উঠে গেল 200 জনের সামনে, তো মুশকিল হতে পারে। স্টেপ বাই স্টেপ গেলে, আমাদের তো এই কন্টেন্ট ক্রিয়েশন, তুমি যেরকম পডকাস্ট করছো, আর পডকাস্ট অনেকে ভাবে যে ইজি, কিন্তু পডকাস্ট তো ইজি নয়। কেননা কারোর সঙ্গে কথা বলা,
কন্টিনিউয়াস কথা বলে যাওয়া কোনো একটা টপিক নিয়ে। এটা তো আর ইন্টারভিউ নয় যেটা আমরা আলোচনা করছিলাম যে আমার লেখা থাকবে যে বলো এইটা না ওইটা, এইটা এরকম ব্যাপার নয়। তো পডকাস্ট তো টাফ, একটা ক্যামেরার সামনে কনভারসেশন করা যেটা তুমি করছো, তো ওটাকে ওভারকাম করলাম কি করে, ওটা তো আস্তে আস্তে হয়। প্রথমে আমি ভাবতাম, প্রথমে আমি যখন প্র্যাকটিস করতাম বাড়িতে, আমি এরকম বোতল রেখে দিতাম কিছু, ওটাকে মানুষ ভাবতাম, তো আমি ওর দিকে চেয়ে কথা বলতাম পাগলার মতো। তো আমি বলতাম আর ইমাজিন করতাম ও কথা বলছে, এতটাই ইন্ট্রোভার্ট, তোমাকে দেখেও বোঝা যায় তুমিও ওই জায়গা থেকেই মানে আস্তে আস্তে করে গ্রো করছো। আর এটা খুব ইম্পর্ট্যান্ট গ্রো করার জন্য। মানে আমি যদি ওটাকে দূর করার, আমার যদি আর্ট না জানা থাকলো, যে আমি ভয় পাচ্ছি, স্টেজে যে আছে স্ট্যান্ড আপ কমেডি করছে, ও কি ভয় পাচ্ছে না? ও ভয় পাচ্ছে, মানুষ বুঝতে পারছে না। তো ওই যে মানুষকে বুঝতে না দেওয়া, ওটাই আর্ট ফর্ম, ওখান থেকেই হিউমার বেরোয়। এবার কেউ যদি স্টেজে একদম ফিয়ারলেস উঠলো যা আছে, তো তার হিউমারটা বেরোবে কোথায়, কোত্থেকে বেরোবে? ওই যে ডার্ক ফেজ থেকে হিউমার বেরোয়, তো ওটাও তো কাইন্ড অফ একটা ডার্ক ফেজ একদম। যেটা ও ফিল করছে। এবার যেমন তুমি যেটা শিখে গেছো আননোয়িংলি, আমি যেটা শিখেছি, একই তো ব্যাপার। এবার তুমি প্রথমের দিকে হয়তো যখন আজকে পডকাস্ট স্টার্ট করো, একটা আলাদা নার্ভাসনেস তো হ্যাঁ, ছিল, আমারও ছিল, এখন সেটা নেই, আস্তে আস্তে করে চলে যাচ্ছে। তো সেরকমভাবেই যে ওটা চলে যায় অটোমেটিকলি, নিজেকে বলতে 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 চলে যায়। আর অত পাত্তা না, আমি দেখেছি যে যত আমি ভাববো যে এটাকে কীভাবে দূর করা যায়, এটাকে কীভাবে, কী সলিউশন, কোনো সলিউশন অত ভাবারই দরকার নেই, আস্তে আস্তে কথা বলতে বলতে ওটা হয়ে যায়। আমি মনে করি এটা, মানে এই ছোটোখাটো যতটাই হয়েছে এখান থেকে এইটাই মনে করি। এবার যারা বড় আর্টিস্ট, বড় অ্যাক্টার, তাদের তো আলাদাই থাকবে এটা থেকে দূর করা। বড় বড় ক্যামেরা ফেস করছে, তাদেরকে স্ক্রিনে দেখাচ্ছে, তাদের মুখ এইখান এতটা মুখ পুরো দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা একটা আলাদা জিনিস। বাট স্টেজে ফিয়ার দূর করা একটা আলাদা জিনিস। ক্যামেরার সামনে আমরা কোনোদিনও স্টেজে উঠিনি, কোনোদিনও, তুমি যেটা বললে ফটো, সেম আমারও, মানে এখনো পর্যন্ত হয় নিশ্চয়ই তোমার, যে ফটো তুললে কি এক্সপ্রেশন রাখবো, প্রত্যেক ফটোতে একই এক্সপ্রেশন আমাদের। আমার তো, আমার সঙ্গে কেউ ফটো তুলতে হলে তুমি ফটোগুলো দেখবে, আমার মুখটা এরকম ক্যাবলার মতো এরকম হয়ে যায়, ওরা স্মার্টলি এরকম করে আছে, আমি ক্যাবলার মতো। ওটা একটা আছে আমাদের, ওই ওটা আস্তে আস্তে চলে যায়। ফটোরটা মনে কোনোদিনও যাবে না, ওটা যাবে সম্ভব না। না যাওয়া। তো এই ছবি তোলা থেকেই আমি আসছি ফেমে। তোমার ধরো প্রথম ওই ইনসিডেন্টটা যেখানে রাস্তায় তোমায় মানুষ চিনতে পারলো, ওই প্রথম ইনসিডেন্টটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মানে ওটা প্রথম কিনা জানি না, মানে আমি আমাদের ওখানে মলে গেছিলাম, তো ওখানে একজন দাদা দাদা বলে ছুটে এসেছে, আমি ভয়ে ছুটে, আমি বলি, কিছু করেছি হয়তো মারবে এবার মনে। তো বলছে, তোমাকে দেখেছি, তোমাকে দেখেছি। হুম তো আহ, তার আগে আমি জানতাম না যে এরকম দেখে এরকম এসে হ্যান্ডশেক করে, হুম ফটো তোলে, ব্যাপারটা জানতাম না। তো হ্যাঁ, প্রথমে ওইটা হয়েছিল, তেমন স্পেশাল কিছু ওরকম নয়, কিন্তু ভালো হুম লেগেছিল হুম যে এসে ফটো তুললো, আমার ভালো লাগে। কেউ যদি এসে আমার এরকম মনে হয় না যে, আমি ওই জন্য কারোর প্রতি রুড হই না, মানুষ ভালোবাসা দিচ্ছে, এরকম মনে হয় না বেকার আসছে, ডিস্টার্ব হচ্ছে, হুম এরকম মনে হয় হুম না। কেউ যদি এসে জেনুইনলি আমার প্রশংসা করে, প্রশংসা কার না ভালো লাগে। হুম আর যদি আহ, এমন কিছু, মানে এই পাঞ্চ লাইনটা ভালো লাগে তোমার, তুমি এইটা কীভাবে করো, ওইটা কিছু জিজ্ঞেস করলো, আমি কথা বলি। কিন্তু কেউ যদি বেশি বাড়াবাড়ি করে দেয়, তখন মুশকিল। কেউ এসে নিজেরই জোক টেস্ট করছে আমার সামনে, নিজের জোক বানিয়ে এনেছে, তো বাজে বাজে, সব থেকে বাজে জোক, দাদা আমি তোমার ফ্যান, সিলিং ফ্যান, এটা এটা হচ্ছে এই জোকটাকে ব্যান করা উচিত, অনুপ্রেরণার এই জোকটা। তো উম, এই যে এখন এরকম একটা পরিচিতি, এখন তুমি যদি আমাদের বাড়ির সামনে এখান থেকে তুমি যদি যাও 100 মিটার হাঁটো, তোমায় কেউ আসবে দশ না। আচ্ছা। 10 জন মিনিমাম তোমায় ধরে নেবে, ছবি তুলতে চাইবে, এটা করতে চাইবে। যদি তুমি 10 জন যে- রাখো তো, আমার মনে হয় না। তো এই এই যে ফেমটা আমার, জেনুইনলি এটা বলো, এই যে ফেম, এই টাকা পয়সা এতটা কন্টেন্ট ক্রিয়েশনে, এটা কি মাথাটা একটু হলেও ঘুরিয়ে দিতে পারে? হ্যাঁ, ঘুরিয়ে দিতে পারে, যদি তার মধ্যে ম্যাচুরিটি না থাকে। হুম মানে আমি তো ফেমটা পেয়েছি একটা এজের পরে গিয়ে, 18-20 বছর বয়সে পাইনি, তো এটা একটা অ্যাডভান্টেজ। যদি আমি হয়তো এটা হুম ওই সময় পেয়ে যেতাম, তাহলে আমি তো জানতাম না যে কি হয়। তার আগে আমি
স্ট্রাগল বলবো না, বাট তার আগে আমি দেখে নিয়েছি কি হয়, এই বন্ধুকে দেখেছি, সেই বন্ধুকে দেখেছি, নিজের অবস্থা দেখেছি খুব করুণ। তো আহ, এসব থেকে আমি একটা বুঝে গেছি যে লাইফে এই ফেম বলো এটা জাস্ট একটা নাম্বার, মানুষ ভালোবাসছে আমি ওটাকেই আমার ভালো লাগে, যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে আমার ভালো লাগে। আহ, কিন্তু কোয়েশ্চেনটা কি ছিল? ফেমটা এই যে ধরো এই ফেম, এইগুলোই কি মাথাটা ঘুরিয়ে যেতে না, পারে? আমার ঘোরে না। আমি কন্টিনিউয়াসলি বলতে থাকি যে এটা একটা নাম্বার, হুম যে যে সাবস্ক্রাইবার, এটা এর কোনো আমার কিছু মনে হয় না। কেন কেন মনে হয় না? যেখানে আহ, বড় বড় আর্টিস্ট, শাহরুখ খানের মতো আর্টিস্ট, ওদেরও আমি দেখছি যে আস্তে আস্তে মানে এত ফেম ওটাও একটু তলানিতে চলে যায়, একটু কমে যায়, আগের মতো থাকে না। কন্টেন্ট ক্রিয়েশনে কি আজকে আছে কালকে নেই, হুম হঠাৎ ইউটিউব বন্ধ হয়ে যাবে, কিছু বন্ধ হয়ে যাবে, থাকবে না ফেম, বা কিছু একটা হয়ে যাবে, ফেম থাকবে না। কেউ কন্ট্রোভার্সি করে দিল, নাও থাকতে পারে। কেউ মানুষকে ভুল বুঝিয়ে দিল, নাও থাকতে পারে। তো একটা নাম্বার দেখে আমি কেন খুশি হব? তার থেকে আমি যদি আর্ট ফর্মটা নিয়ে কাজ করি, যদি আমার স্কিল আমি ওই দিকে গ্রো হুম করি, মানে হুম যদি স্ট্যান্ড আপ কমেডি করতে পারি, তো আমার কেউ নাম্বার কেড়ে নিলেও আমার ওই ফর্মটা, হ্যাঁ আমার ওই আমি যেটা তৈরি করেছি ওটাকে কাটতে পারবে না চট করে। তো আমি যদি ভাবি যে এটা 1 মিলিয়ন আছে, এটাকে কিভাবে 1 মিলিয়নই রাখা যায়, নাও থাকতে পারে। আমি ভাবি প্রত্যেক দিন যে কালকে এটা নাও থাকতে পারে। তো তার জন্য মানে কালকে যদি না থাকে আমি কি একদম মানে আনন্দে থাকবো? তা নয়, হুম খারাপ লাগবে আমার। কিন্তু এমন নয় যে এটা আমাকে রাখতেই হবে, আমি হুম তাহলে তো প্রেশার চলে আসবে, হুম তাহলে লাইফে আমি সাকসেসফুল নয়। আমি যদি ওই একদম রকম ভেবে ঘুমোই, আমার ঘুম হচ্ছে না যে আমার যদি সাবস্ক্রাইবার কমে যায় কি হবে, হুম আমার আমার ভিডিও যদি কেউ না দেখে, তাহলে আমার কাছে সব আছে কিন্তু হ্যাপিনেস নেই, একদম তাহলে আমার সাকসেস কিসের? একদম আমি 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 শুধু এইটা আমার আনন্দ লাগে যে কালকে আবার একটা নতুন কিছু কন্টেন্ট ভাববো, হুম আমার আনন্দটা ওইখানে। এবার যখন ওখানে ভিউজ এলো আমার সেটাতে আনন্দ হুম আসে। হুম আর যদি ভিউজ না আসে তাহলেও একটা আনন্দ আসে যে পরেরটা ভালো বানাতে হবে। হুম যেমন আমার অঙ্কের ক্ষেত্রে কেউ, আমি যদি রিলেট করি ম্যাথামেটিক্সে, অনেকে বলে যে অঙ্ক পারলে ভালো লাগে, না পারলে ভালো লাগে না, ওই জন্য বিরক্ত লাগে। আমার উল্টো, আমার যদি কোনো অঙ্ক না পারতাম আমার খুব মজা লাগতো সারাদিন, যে এটাকে আজকে সলভ করতেই হবে। পেরে গেলে তো মজা চলে গেল, প্রথমেই পেরে গেলাম, মজা চলে গেল। আর অঙ্কের মজাটা কি, আমি দেখি পারি কি না লাস্ট পর্যন্ত, মানে হুম সিনেমার যেটা মজা, যে লাস্টে কি হবে আমরা জানি না, কি হচ্ছে আমরা জানি না। যদি আগে থেকেই আমরা সিনেমা প্রেডিক্ট করে নিই যে এটা হবে, তাহলে সেইভাবে মজা থাকে না। অঙ্ক সেরকম, আর এই জিনিসটাও এরকম, যে কালকে কি ভাববো আমি নিজে জানি না, হুম। তো মজাটা ওইখানেই। আমার এটা আমি খুব সুন্দরভাবে রেজোনেট করতে পারছি, কারণ আমি অঙ্ক পারতামই না। তো আমার হ্যাঁ, আমার ওই না পারার মজা, আমার সব না পারতামই তো না, আমার পারার মজাটাই আমি পাইনি কোনোদিন। এটাও ভালো ছিল। তো এবার তুমি মূলত আমাদেরকে হাসাও। এবার তোমারও তো নিশ্চয়ই কোনো না কোনো দিন যায় যেখানে তুমি একটুখানি ডিস্টার্বড আছো, সেটা ফর হোয়াট এভার রিজন। তো সেই দিনগুলো বা সেই ফেজগুলো, তখন তুমি কীরকমভাবে তোমার তোমার প্রফেশনাল দিকটাকে তুমি দেখতে পারো? কারণ তোমায় যেখানেই যেতে হবে তুমি মানুষদেরকে হাসাও, সেটা ইচ্ছাকৃত হোক হুম। অনিচ্ছাকৃত হোক, তুমি হাসাও। তো এবার তোমার ধরো তুমি একটু ডাউন একটা ফেজ দিয়ে যাচ্ছ, তখন তোমার তখন তো একটু টাফ হয়। হুম মানে এরকম আমি ভিডিও বানিয়েছি যে আমার স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, বাট এমন একটা ফেজ আমি কান্নাকাটি করলাম, হুম চোখ ফোক লাল হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম অ্যালগোরিদম হুম মেনটেন করতে হবে, খুব বাজে জিনিস। স্ট্যান্ড আপ কমেডি করলে, যদি আমি শুধু স্ট্যান্ড আপ কমেডি করতাম, আমি ভাবতাম যে 3 মাস পরের শো আছে, আজকে অবস্থা খারাপ আছে, আজকে আমি কিছু ভাববো না, আমি এইটা নিয়েই ভাবি যে কীভাবে এখান থেকে বেরোতে পারি, তারপরে কাল থেকে লিখবো। বাট কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশনে ওটাকে মেনটেন করতে চায়, তো ওই জন্য বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলেছি, আহ, ওই ব্যালেন্সটা অনেকে করতে পারে না, হুম যে মানে ওরা নিজেরাও জানে না যে ওদের মেন্টাল হেলথে এফেক্ট পড়ছে বেশি ভাবতে গিয়ে। হুম তো হ্যাঁ, ওটা তো হয় যে আমি একটা খারাপ সিচুয়েশনে আছি, আমারও হয়েছে যে সেখান থেকে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। মানে আমি আমি তখন সবসময় যে আমার এই ক্ল্যারিটি ছিল তা নয়। হুম আমি ভিডিও বানাচ্ছি, আমার চোখ লাল, আমি ভাবতাম যে এখানে এখন চোখ লাল আছে, তাহলে একটা মাতাল নিয়ে ভিডিও করে দিই। লোক ভাবে বাবা কি মেথের একটা, বা কিছু ওরকম দুঃখ নিয়ে লোক বলে কি অবস্থা, একটা হুম মোবাইলে শ্যুট করছে তার পেছনে এত। কিন্তু হ্যাঁ, ওটা আসে। এবার ওই রকম একটা কঠিন সময় আমি যদি ভাবি যে কিছু লিখবো স্ট্যান্ড আপের জন্য, সেটা আমি পরে ওই সময়টাকে আহ, যখন আমি, মানে হয় না যে যখন স্কুলে আমরা ছিলাম,
মনে হতো যে আজকে স্যার পড়া ধরবে, আমি পড়া করে যাচ্ছি না, আজকে কি হবে, মানে সে টেনশন মনে আছে তো, আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, মানে জীবনের সব থেকে কঠিন দিন, অবস্থা খারাপ, ঘামছি, পড়া ধরে নিলে কি হবে, পেরেন্টস কল হয়ে যাবে। কিন্তু যখন পরে 3-4 বছর পর ওই দিনটাই মনে করি, তখন হাসি পায় আসবে। যে আরে আমি তো বেকার, কি কি হতো, কিছুই হতো না। তেমনই মানে আমি যদি ওই সময়ে জোক লেখার চেষ্টা করি, যে সময় আমার মানে যেটা বলছে মেন্টাল হেলথে আমার এফেক্ট করছে, মেন্টাল হেলথ খারাপ, ওই সময় জোক লিখলে জোক জোক হয়তো অতটা আসবে না। হুম, কিন্তু আমি যখন পরে, যখন আমার সব ঠিক হয়ে গেছে, আমি ওইটা মনে করব, তখন কিছু না কিছু জোক ওখান থেকে বেরিয়ে আসবে। হুম, কন্টেন্ট ক্রিয়েশনে একটা মুশকিল আছে যে ওইটার পরেও আমাকে বানাতে হবে, মেনটেন করতে হবে। তো ওটা না করাই ভালো হুম, নিজের জন্য আর কি। অ্যালগোরিদম ওইভাবেই করছে আর কি, হুম। মেন্টাল হেলথে এইভাবেই এফেক্ট করে। তো এবার তুমি কি আমি করো মানে তোমার ধরো এরকম একটা সিচুয়েশন যেখানে তোমার পরের দিন আছে, তুমি গেস্টকে ডেকে নিয়েছো, তুমি তো আর, আমার যেমন একটা সুযোগ আছে কি আমি নিজে থেকে হুম, ডিসিশন নিতে পারি যে আমি বানাবো না, কিন্তু তোমার তো নিজের ওপরে নেই, আসছে কালকে, তো তুমি কিভাবে ওটা? আমি এই মুহূর্তে অন্তত পডকাস্টের ক্ষেত্রে আমি আমার গেস্টের স্টাডিতেই আমি ঢুকে যাই। ওটাই আমার একটু হেল্প হয় ডাইভারশনটা মানে রিয়ালাইন হতে। কারণ আমি যেই মুহূর্তে আমার যদি কালকে শ্যুট, আমি যদি আজকে ডিস্টার্ব থাকি, আমি ওনাকে নিয়ে পড়াশোনাটায় ঢুকে যাই। কীরকমভাবে কী প্রশ্ন করতে পারি, কি আমার জিজ্ঞাস্য আসছে, কি আমার শেখার আছে, সেইগুলো ভাবলে আমার ওই ওই জিনিসগুলো আর মাথায় আসে না। তো একটুখানি নর্মালাইজ হয়ে যায়। তারপর শ্যুটটা কোনোভাবে উতরিয়ে দেওয়ার পর বাট আবার মাঝে হয়তো মাঝে তো মাথায় আসতে থাকে যে, আসতে থাকে। মানে ধরো দুটো কোয়েশ্চেন কিছু দেখলে, তারপরে আবার তোমার নিজের প্রবলেম মাথায় এলো, আবার তুমি ওটাকে একদমই। ওভারকাম করে। যেটার জন্য আমি কোনো কোয়েশ্চেন লিখি না। হ্যাঁ, এই সে তো হ্যাঁ। এই যে আমি তোমার সাথে বসছি, আমার সামনে কিচ্ছু নেই, হুম আমার কোনো হুম ফোন নেই, আমি ফোন দেখিও না। এবং আমি জানি আমার অনেক নেগেটিভস আছে অ্যাজ আ হোস্ট। আমার বাংলাটা অতটা স্ট্রং নয়, আমার কথাবার্তা অতটা স্পষ্ট নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যদি সব কোয়েশ্চেনগুলো সব লিখে রাখি, আমার জন্য অনেক সুবিধে হবে, সেটাও আমি জানি। কিন্তু যদি আমি সেটা করি, তাহলে এই যে তুমি যেই কথাগুলো বলছো, আমি একটু হলেও কম শুনবো, কারণ আমার কাছে নেক্সট হ্যাঁ হ্যাঁ। কোয়েশ্চেনটা রেডি আছে। হুম তো আমি ইচ্ছে করে নিজেকে এই ডিফিকাল্ট ফেসটায় রাখি, যাতে আমি নিজেকে প্রেশার দিই যে মানুষটা যেই বলছে, হুম গেস্টটা হুম যেই হুম কথাটা বলছে, সেটাকে আরও বেটারভাবে শোনা। কারণ অন স্পট তোমার হুম। প্রশ্নটা আসবে। না এটা তো, তো হ্যাঁ, এটা ফ্যাক্ট। হুম। কেননা যখন ধরো মানে আমি আমার সঙ্গে কথা বলছি, আমি কিছু পাঞ্চ লাইন দিয়ে দিলাম, তুমি যদি ভাবো পরের কোয়েশ্চেনটা, তো তুমি 3-4 সেকেন্ড পরে হাসবে। তো আমার একটা জিনিস বলো, এই যে তোমার এইটা কত বছর হয়েছে, এই ধরো স্ট্যান্ড আপ, তারপর ক্রিয়েশন, তারপর এখন আবার স্ট্যান্ড আপ, টোটাল এই ফেসটায় 5 5 বছর। 5 বছর তো মতো। 5 বছর আগের শামশিলকে কি হুম। কখনো ভেবেছিল যে 5 বছর এরকম একটা জনপ্রিয়তা না, আসবে? ভাবিনি। হুম। আমি না ক্রিকেটার হতে চাইতাম। খুব ডেঞ্জারাস মোমেন্টে পজটা নিয়েছে। এবার এটা যেদিকে ইচ্ছে যেতে পারে। আমি মানে আমি ছোটবেলায় ভাবতাম যে আমি ক্রিকেটার হব, হুম। মানে দেশের হয়ে, মিনিমাম দেশের হয়ে খেলবো। তারপর দেখলাম যে মিনিমাম না, ওটাই ম্যাক্সিমাম। তো আমি ক্যাম্পেও ভর্তি হয়েছিলাম। তো আমি ভাবলাম যে বাবাকে বললাম যে ওদেরকে জিজ্ঞেস করে না এখান থেকে কোনো বড় বড় প্লেয়ার বেরিয়েছে কিনা। যাকে জিজ্ঞেস করতে গেছে সে খৈনি খেয়ে বসে আছে, মানে এরকম করে কথা বল। তা মানে ওয়ার্ম আপ করে না খেলার আগে, ক্রিকেটের আগে অনেকে ফুটবল খেলে ওয়ার্ম আপ করে, আমাদের ওই ক্যাম্পে তাস খেলতো। একদিন তাস খেলছে, আমি বলি, এ কি ওয়ার্ম আপ? বলছে না, ক্যাপ্টেন সবার, ব্রেন কাট। তো এরকম একটা ক্যাম্পে আমি আহ, মানে ভর্তি হয়েছিলাম, হুম। ভাবলাম যে ক্রিকেটার হব। কিন্তু দেখলাম যে আমাদের ওখানে কোনো ভালো ক্যাম্প নেই, মানে যখন কেউ ক্রিকেটার হয় না এরকম বলে দেয়। আমাদের ওখানে ভালো ক্যাম্প নেই, মানে এটা মানে আমার ক্ষতি নয়, এটা দেশের দেশের ক্ষতি হলো আর কি। মানে যা অবস্থা এখন, টিমের টেস্ট ম্যাচ যেভাবে এরা খেলতে পারে না, আমার খুব খারাপ লাগে। তোমাকে দরকার ছিল। দরকার ছিল মানে পূজারার পর তো আমাকেই দরকার ছিল, ওই জায়গাটা কেউ নিতে পারছে না। কি কোশ্চেন ছিল? না। ক্রিকেটার তো হব। তারপরে আমি ফুটবল
মানে ফুটবলার হওয়ার, মানে ফুটবলার হওয়ার আমার স্বপ্ন এলো 11-12-এ। আমি খেলতাম, আমাকে আমার স্কুলের টিচার বললো যে আমাকে ভ্যাটিকান সিটিতে নিয়ে যাওয়া হবে, দুজনকে সিলেক্ট করা হয়েছে। মানে আমি সেন্ট জেভিয়ার্সে পড়তাম হলদিয়াতে, তো ভ্যাটিকান সিটি। তো আমি বন্ধুদেরকে বললাম, যাদেরকে বলছে সবাইকে সিলেক্ট করা হয়েছে, 10-12 জনকে, সবাইকে বলেছে দুজনকে সিলেক্ট করা হয়েছে, এখনও নিয়ে যায়নি। তো ওটাও স্বপ্ন গেল। আমি ভাবতাম যে আমি কিছু তো একটা হব, মানে আমার ক্রিকেট আমি ভালোই খেলতাম, মানে আমি নিজেই বলি। তো তো এবার এবার আমি ভাবতাম কিছু এমন হব যে মানুষ আমাকে চিনবে। তারপরে মাঝখানে ভেবেছিলাম যখন কিছুই হচ্ছে না, আমি বলছি চুরি করে চলে যাবো হয়তো, চোর চোর, তাও তো একটা চেনা। তো তারপরে দেখলাম যে না, কিছু একটা হতে হবে। আমি এত চুপচাপ থাকতাম, এবার আমি একটা দার্শনিক হচ্ছে, আমি এত চুপচাপ থাকতাম স্কুলে, মানে আমাদের কোয়েট স্কুল ছিল, মানে তুমি ভাবতে পারবে না আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি, মানে এত ভয় লাগতো, মানে ভাবতাম আলাদা প্রজাতির কোনো প্রাণী। তারপর দেখলাম যে না, আলাদাই। তারপর মানে কোনো মেয়ের পেন পড়ে গেছে, আমি যদি কুড়িয়ে দিতাম না পেন, তারপরে ছেলে মেয়ের নাম ঠিক করে নিতাম। এত ইন্ট্রোভার্ট, মানে মেয়েরা যদি, মানে ক্লাসরুমে আমি ধরো আসছি লাঞ্চ ব্রেকের পরে, ঢুকে দেখলাম সব মেয়ে, ছুটে বেরিয়ে যেতাম, ভয়ে বেরিয়ে যেতাম। তো এরকম মানে এত ইন্ট্রোভার্ট ছিলাম আর কি স্কুলে। কি কোয়েশ্চেন ছিল বলো? এই যে তুমি 5 বছরের তোমার এই জার্নিটায়, এই যে ওইটাই। ওইটাই। আচ্ছা, তো স্কুলে যখন এত ইন্ট্রোভার্ট ছিলাম, তো চুপচাপ থাকতাম, তো এত চুপচাপ থাকতাম, আমি মানে জানতে পারছি না, কিন্তু আমি মানুষকে অবজার্ভ করতাম। এখন আমি ওটা যখন দেখি, হাঁপিয়ে গেছি পুরো, এখন যখন আমি দেখি ওটা আমাকে পুরনো, মানে আমি কেমন ছিলাম, অনেকে বলে যে কিভাবে অবজার্ভ করো, তো আমি অবজার্ভ করতাম। অনেকে বাইরে বলে তুমি বাইরে এত চুপচাপ কেন, অনেকে বলে যে তুমি তো আমি কি বাইরে কি আমি কমেডি করব, তাহলে আমি অবজার্ভ করবো কখন যদি বকবকি করতে থাকি। তো আমি ওই যে চুপচাপ ছিলাম, আমি সবাইকে দেখতাম, মানে অবজার্ভ করতাম, আচ্ছা এ কী ভাবছে। আমার একটা সময় এটাই আমার ভালো লাগতো, কলেজের পরে আমরা কোনো একটা মলের সামনে বসে যেতাম বন্ধুরা, আর আমরা ডিসকাস করতাম, আচ্ছা ওই কাপলটা, ও একে কি বলছে, আচ্ছা এ যদি একে চড় মেরে দেয় কী হবে, এখন ও কী করবে, আচ্ছা ও কী করতে পারে। চুপচাপ দেখছি, মানে এইভাবেই খুশি হচ্ছি, মানে অন্যের কেউ গার্লফ্রেন্ড বানিয়েছে, আমি খুশি হচ্ছি যে কী করতে পারে। তো ওইভাবে আমি অবজার্ভ করতাম আর কি। তো অবজার্ভ করতে 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 হয়তো পরে আমার মধ্যে ওইটা এসছে যে মানে যে হিউমারটা, যদি আমি ওই সময় বক বক করতাম বা প্রচণ্ড স্মার্ট থাকতাম, স্মার্ট এখনও নয়, বাট ওই সময় মাঝে মাঝে আমি দেখেছি যে আনস্মার্ট থাকাটা খুব দরকার। মানে বেশি স্মার্ট কাউকে দেখাতে চাইলে বা কিছু করলে আসল স্কিলটা নষ্ট হয়ে যায়। মানে আমি যদি এখানে বসে আমি যদি নিজেকে এরকম দেখাতে চাই যে আমি তো প্রচণ্ড স্মার্ট, আমি তো অনেক কিছু করেছি, তাহলে আমি নিজেকে নিয়েই ভাববো, তাহলে আমি অন্য কাউকে নিয়ে কীভাবে ভাববো, যে অন্য কেউ ও কী ভাবছে। তো অবজারভেশন মানে কি, অন্য কে কী ভাবছে, কি হলো, এই লাইটটাকে নিয়েও কিছু কমেডি করা যায়, এরকম একটা ব্যাপার। তো ওইটাই আমার ভেতরে গ্রো করলো। আর বন্ধুরা বলতো যে তুই কমেডি কর, তা আমি তো কোনোদিনও ভাবিনি যে স্টেজে উঠে আমি কিছু জোক বলতে পারবো। তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ পারবো, কিন্তু যখন স্টেজে উঠলাম তখন দেখলাম যে স্টেজে উঠে 5 লাইন ডেলিভার করা খুব মুশকিল, খুব মুশকিল। মানে অনেকে বলে না এটা কি জোক বলছে, এটা তো আমি তো এর থেকে ভালো জোক আমি বলি। তো চা দোকানে বসে জোক বলা আর স্টেজে উঠে জোক বলার মধ্যে পার্থক্য আছে। যে বলছে যে প্রচণ্ড ফানি একটা সবার মাঝে থেকে, তাকে যদি হঠাৎ পজ নিয়ে বলা যায় দাঁড়া চুপ কর এবার হাসা, সে কিন্তু আর হাসাতে পারবে না। কেননা এতক্ষণ সে হাসানোর জন্য বলেনি, এতক্ষণ সে এমনি বলছিল যে এখান থেকে যে ফানি হচ্ছিল। এবার যদি তাকে বলে তুই হাসা, এবার তার মধ্যে প্রেশার চলে আসবে। এবার যেমন সে স্টেজে উঠছে কিছু ফানি কিছু বলার জন্য, তো অত ন্যাচারালি আসবে না। যে কমেডিয়ানটা স্টেজে উঠে নিজে 5 লাইন বলে নিজের একটু হাসি পেয়ে যাচ্ছে, একটু হেসে ফেলছে, সেটা দেখে অডিয়েন্স হাসছে, যে এর মধ্যে হাসি পেয়ে যাচ্ছে। বাট অডিয়েন্স এটা জানে না যে ওই যে হাসি পেয়ে যাচ্ছে ওটা ওর প্র্যাকটিস, ও কিন্তু ভেতর থেকে হাসছে না। আমারও কিছু কিছু 5 লাইনের পরে ওরকম আমার প্র্যাকটিসটাই ওরকম আছে, মানুষ ভাবছে আমি এনজয় করছি, তো ওটাই আর্ট ফর্ম। তো ওইটা
যে তুমি যেটা বললে যে 5 বছর পর কি আমি ভেবেছিলাম, না ওটা আস্তে 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 হয়েছে। এখন যখন আমি ভাবি পুরনো মানে স্কুল টাইমটা যে আমি কেমন ছিলাম, আমার মনে হয় যে আমি চুপচাপ ছিলাম বলেই, মানে চুপচাপ থাকতাম বলেই আমার এই অবজারভেশনাল স্কিলগুলো এসছে বা কিছু। আমি আর তোমায় খুব বেশিক্ষণ ধরে আটকাবো না, কারণ আমার নিজের গাল ব্যথা করছে। তো একটা শব্দ আমি সব স্ট্যান্ড আপ কমিককেই ইউজ করতে দেখেছি, যেটা হচ্ছে স্ক্রিপ্ট টাইট করা। হুম আমাদের মতো মানে যারা স্ট্যান্ড আপ কমেডি করে না, আমাদের কাছে ওটাই লাগে হচ্ছে যে আরও অনেক টাইট, মানে হচ্ছে আরও অনেক কম সময় বেশি লাফটার। হুম হুম তো তোমার স্ক্রিপ্ট যেটা তুমি ধরো লিখছো ফার্স্ট ড্রাফট, তারপর যে তুমি স্ক্রিপ্টটাকে টাইট করছো, সেইটায় তুমি কখন ডিসাইড করো যে না এটা ফাইনাল হয়ে গেল? মানে সেটা কি তোমার কাছে অতটা মজার হতে হয়, নাকি তুমি তোমার ওয়াইফকে দেখাও বা তোমার বাড়ির লোককে দেখাও? মানে কিরম করে তুমি সেটাকে ফাইনালাইজ করো? হ্যাঁ, প্রথমে তো নিজের কাছের জনকে বা বন্ধু বান্ধবকে কল করে বলতে হয়, যে বন্ধু বান্ধবকে কল করে যদি আমি এরকম বলে দিই শোন না একটা জোক লিখেছি, শোন, তাহলে তো ওরা জাজ হয়ে যাবে যে না ব্যাপারটা এখানে এরকম না এরকম হয়ে যায়। তো গল্পের মাধ্যমেই বলতে হবে, যে গল্প করতে করতে আচ্ছা যদি এরকম হয়ে যায়, তো আমি অবজার্ভ করি যে মানে সবাই করে এটা, যে এটা ফানি হলো কিনা। তারপরে ওটাকে আমাকে স্টেজে গিয়ে করতে হবে। হতে পারে যে আমার বন্ধুরা যেরকম আছে, অডিয়েন্স ইন্টেলিজেন্ট, তো তো আমি ওখানে করি। তো ওখানে ওটা ওপেন মাইক বলে। তো আমি ধরো 10টা পাঞ্চ লাইন লিখে নিয়ে গেলাম বা একটা সেট লিখে নিয়ে গেলাম 5 মিনিট বা 10 মিনিটে। তো ওখানে গিয়ে টেস্ট করলাম ওপেন মাইকে। টেস্ট করার পরে দেখলাম যে না এই যোগগুলো কাজ করছে না। তো যেগুলো কাজ করছে না আরও 1-2টো জায়গায় একটু আলাদাভাবে ট্রাই করে দেখলাম, যেটা হয় প্রসেস। তো এবার ওই করতে 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 আমি বুঝে যাই যে এইগুলোতে হাসি আসবে। আর একটা মানে অনেক এক্সপিরিয়েন্সের পরে না কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান বুঝে যায় যে মোটামুটি এটাতে হাসি আসবে। তো যেহেতু আমি অনেক এক্সপিরিয়েন্স নয়, এখনও বুঝতে পারি না। তো টাইট সেট বলতে অনেকে বলে লাফ পার মিনিট, লাফ পার আচ্ছা। মিনিট অনেকে মানে বড় বড় স্ট্যান্ড আপ কমেডিয়ানরা আমার মতো যারা, তারা 6-7টা টার্গেট করে, 1 মিনিটে 6-7টা লাফ করে একটা সেট আপ। আমি বোঝাচ্ছি যে আমি কী নিয়ে যোগ করব, তারপরে পাঁচ লাইন, তারপরে আছে ট্যাগ। তো ওই পাঁচ লাইনের পরে ট্যাগ সাব ট্যাগ এগুলো থাকে। তো ট্যাগ মানে কি, সার্ট করে একটা লাইন বললো ওখানে লাফটার এলো, একটা মিস হয়ে গেলেও পরের লাইনটাতে লাফটার এলো। তো এটা অনেকে টার্গেট করে যে আমি লাফ পার মিনিট ধরে যাব, যে মিনিমাম 5-6টা যেন লাফ পার মিনিট থাকে, অনেকে ওইভাবে করে। এবার আমার টার্গেটও ওটাই। আমি এখনও তেমন কিছু যে বিশাল কিছু করছি তা নয়, আমার টার্গেট ওটা, মানে প্রসেস ওইটা, যে ওরকম করে করে টাইট করতে হয়, যে একটা সেট আপ দিয়ে পাঁচ লাইন দিয়ে তারপর ট্যাগ কতগুলো ঢোকাতে পারছি, কতগুলো কেউ ওয়ান লাইনার হুম ইউজ করতে পারছে, যে একটাই লাইন ওইটাই হাসির, হুম। এরকম করতে পারছে এরকম। তো আমি এবার শেষ করতে চাই তোমার এন্ড থেকে একটা অ্যাডভাইস আমাদের অডিয়েন্সকে। ধরো এমন একটা ছেলে বা মেয়ে, সে স্ট্যান্ড আপে ঢুকতে চায়, সে স্ট্যান্ড আপ কমেডিতে করতে চায়, পারসিউ করতে চায়, সে কি করবে? সে কীরকমভাবে এগোবে? সে হয়তো ধরো কিছু বুঝতে পারছে না। আমি বলবো তাদেরকে বলবো যে আহ, এখন তো আমি করছি, আসার দরকার নেই, কম্পিটিশন বেড়ে যাবে, কামাই না কিছু কিছু। ওরা ওরা কি করতে পারে, 5-10 মিনিট জোক লিখতে পারে, লিখে ওরা হয়তো আমাকে শোনালো, আমি কিছু চুরি করে ওদেরকে বললাম ভালো নয়, সায়েন্টিস্টরা যেরকম করতো, শুনেছিলাম যে ক্যালকুলাস নাকি নিউটন কাউকে গিয়ে দেখেছিল, সে ঝেপে দিয়েছে, আমি জোক ঝাপবো এরকম। হ্যাঁ, ওরা 10 মিনিট লিখে, 5 মিনিট লিখে। এখন তো ওপেন মাইক অনেক হচ্ছে কলকাতায়, কোনো একটা ক্লাবে গিয়ে পারফর্ম করুক, প্রথমে ভালো হবে না, তারপরে আবার করুক, এরকম করতে করতে স্টেজে উঠতে পারবে, জোকগুলো টেস্ট হবে, আস্তে আস্তে 5 মিনিট থেকে 10 মিনিট করে 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 কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ানের আগে ওপেন করতে পারে। ওদেরই কনফিডেন্স হয়ে যাবে, ওপেন মাইকে যেতে যেতে ওখানে কমেডিয়ানদের সঙ্গে পরিচয় হবে, কমেডিয়ানরাই বলবে যে আমার আগে ওপেন করো। তো এখানে এমন এমন কমেডিয়ান আছে যারা যারা নিজেরাই ওপেন করার যোগ্য নয় আমার মতো। তো এখন হয়তো হ্যাঁ একটু টাইম লাগবে, কিন্তু ওরা গিয়ে দেখবে, ওরা গিয়ে ওদের গিয়ে কনফিডেন্স বাড়বে, আরে কেউই তো নেই। তো ওরা গিয়ে ওপেন করতে পারে, 5-10 মিনিট লিখে পুরো টাইট করে কারো আগে ওপেন করলো, কোনো লেজেন্ডারি কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ানের আগে ওপেন করতে পারে, আমি সুযোগ দিতে পারি। তো এইভাবে ওরা গ্রো করতে পারে, লাইভ বানিয়ে দেবো।
বেস্ট অ্যাডভাইস আমার এই চ্যানেলে যেটা আজ অব্দি কেউ দিয়েছে সেটা হচ্ছে এইটা। তো শামশিলদা, আমার গালটা সত্যিই ব্যথা করছে, আমি আর টানতে পারছি না, মানে অসম্ভব মানে ভালো লাগলো আমার এই এপিসোডটা করে। আমারও খুব ভালো লাগলো। তোমার ফাইনালি যেই দিন থেকে তুমি আমার ওই টেক্সটটা করেছিলে সেই দিন থেকে আমি ঐশীর সাথেও কথা বলছিলাম যে মানে এটা ভালো করে করতে হবে, কারণ এতজন আমায় বলেছে বিটকেল বাঙালি, আমার একটা প্রেশার, এমনি আমি সব কিছুতেই প্রেশার নিয়ে নিই, এইটাতে ছিল যে কিছু একটা মানে ঠিকঠাক যাতে প্রশ্নগুলো করতে পারি। ঠিকঠাক হয়েছে তো? তোমারটা একদম পারফেক্ট, আমার দিক থেকে ঠিকঠাক হয়েছে কিনা বলো। হ্যাঁ, খুব, আমার তো খুব ভালো লেগেছে, মজা এসছে আজকে সত্যি, মানে সিরিয়াসলি খুব মজা এসছে। কেননা এরকম পডকাস্ট তো এরকমই হওয়া উচিত, মানে কোনো প্রেশার ফিল হয়নি যে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেবে, আড্ডাই হয়েছে। আমি তো ভুলেই গেছিলাম যে চলছে পডকাস্ট। তো শামশিলদা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। থ্যাংক ইউ। চ্যানেলটা তুমি এলে বলে আবার একটু বড় হবে, তো তারপর আরেকটু যখন চ্যানেলটা বড় হয়ে যাবে, যখন তুমি এখন নিজের সিঙ্গেলস সব তোমার চ্যানেলে পোস্ট করবে, এরকম 10-12টা সিঙ্গেলস হয়ে যাবে, অডিটোরিয়াম ফুল করে স্ট্যান্ড আপ করবে, ওই 2-3 বছরের পর আরেকটা এপিসোড। আমি ওয়েট করছিলাম, আমি জানতাম একটাই তুমি দিয়ে দেবে একটা লাস্টে, তো তখন আমরা আরেকটা এপিসোড করতে পারি আরো বড় করে, যদি সেই সুযোগটা দাও। না আমি কল করে তো শামশিলদা, থ্যাংক ইউ সো মাচ আসার থ্যাংক জন্য। ইউ। থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। এরকমভাবে প্লিজ আমাদের একটু সাপোর্ট করতে থাকুন। আমরা খুবই একটা ছোট চ্যানেল, চেষ্টা করছি নানান গেস্টদের আনার। আপনারা একটু যদি সাপোর্ট করতে থাকেন আমাদের পক্ষেও সুবিধে হয় অন্য মানুষদের নিয়ে আসা এবং আপনাদের ভালো এপিসোড দেওয়ার। তো প্লিজ একটু সাপোর্ট করতে থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।